মুক্তিযোদ্ধাদের বংশধরদের একপাশে রেখে বাকি সব রাজাকার, যে কোনো পদে হই না কেন আমার গঠনতন্ত্রের বাইরেও আমার ফার্স্ট প্রায়োরিটিটা আবাসন সংকট নিরসন করতে হবে, আর হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখানে মুক্তিযুদ্ধ সচেতন বলতে আসলে চেতনা ব্যবসা না, যেটা আওয়ামী লীগ বা তার আগের দলগুলো করে গেছে। হ্যাঁ, ওই বিদ্যুৎ কারণ নিমের মাঝে আমাদের এক ভাইয়ের টেবিলে পাইছে, তো পেয়ে পুলিশ বলছে এটা পেট্রোল বোমা বানায়। আর হাজিবের উপর গুলি লাগার আগেই আমার বাড়িতে সন্ত্রাসী রেখেছে ছাত্রলীগ। এ হচ্ছে আমার গলার দাম আবার ঘোষণা করছিল প্রায় 2 লাখ না জানি 20 লাখ টাকা। আপনারা বসে থাকেন, আপনার ভিতরে আপনার কাপুরুষ, আমরা কোনোদিন বসে থাকতে পারবো না, আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবো। এবং হচ্ছে ওই যে দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর হাতে দেয়, কারণ এই মুক্তিযুদ্ধ না হলে কিন্তু আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না কোনোদিন, আমি বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে পারতাম না। আমার ফ্রেন্ড বলেন কেন, আপনার ক্লাস এরা বিকৃত বুঝতিস, এরা পশুর চাইতে মানে নগণ্য, এদেরকে ফ্রেন্ড বানানো যায় কোনোদিন? হাজি সেলিম একে 5টা হল দখল করে খাইছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভ্যালিড কোনো কাগজপত্র নাই, একটা হলের কোনো কাগজপত্র নাই। অধিকার আদায়ের যে মানে একটা মুভমেন্ট না, এটাতে আলাদা একটা মজা আছে। বা মাদ্রাসার মসজিদ এদিন গেলা মানে রাখছে যাতে এটা উদ্ধার করা না যায়। হ্যাঁ, যাতে উদ্ধার করা না যায়। মানে বাংলা ভূখণ্ড পৃথক ভাবে আসার আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের আয়োজনে। আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রধান সমন্বয়ক এবং অদম্য জুবিয়ান ঐক্য প্যানেল থেকে যিনি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে লড়ছেন, মোহাম্মদ নূর নবী। চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা, সামনে থেকে জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে লড়ছেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে, এবং সেটি শিবির সমর্থিত অদম্য জুবিয়ান ঐক্য প্যানেল থেকে। অনেক প্রশ্ন আছে আপনাকে নিয়ে, এবং আপনার জুলাইয়ের যে স্মৃতি, জুলাইকে আপনি কিভাবে ধারণ করেছিলেন, কিভাবে নেতৃত্বের পর্যায়ে এসেছিলেন, সেই গল্পগুলো শুনবো। এবং একই সাথে আপনার যে পদ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক, এই জায়গাতে আপনি নির্বাচিত হলে আপনি শিক্ষার্থীদের জন্য কি কাজ করতে চান, এবং কিভাবে শিক্ষার্থীদের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করবার পেছনে ভূমিকা রাখবেন, গণতান্ত্রিক মানুষ যাতে শিক্ষার্থীরা লালন করে সেই জায়গাতে আপনার কি কি ভূমিকা থাকবে, সেই গল্পগুলো আমরা শুনবো। তবে বরাবরের মতোই শুরুটা করব একেবারে আপনার ছোট্টবেলা থেকে। কোথায় জন্ম নিয়েছেন? আমার জন্মটা একটা অজপাড়া গাই, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অন্তর্গত ফতেহাবাদ ইউনিয়ন, সুলতানপুর গ্রাম। আচ্ছা, কত সালে সেটা? সেটা 2001। আচ্ছা, এই শতাব্দীর মানুষ আপনি। এই মাসেরই 11 তারিখ 2001 সালে। বিজয়ের মাসে আপনি জন্মগ্রহণ করেছেন। গুড। পড়াশোনা ছোটবেলায়? আমার পড়াশোনা মাদ্রাসাতেই, একদম এখনো মাদ্রাসাতে আমি কামিল করছি, পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটবেলায় কুমিল্লাতে পড়াশোনা করেছেন? জি, দাখিল এবং আলিম দুটোই? দুটোই। কুমিল্লায় বলতে আমার গ্রামেই একটা সুনামধন্য মাদ্রাসা আছে, সুলতানপুর কামিল মাদ্রাসা। আচ্ছা কিছুদিন আগেও সেটা ফাজিল মাদ্রাসা ছিল, সেটা এখন কামিল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, গ্রেট। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। কোন সাবজেক্টে ছিলেন? ইসলামিক স্টাডিজ। ওকে, অনার্স শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ, অনার্স শেষ, মাস্টার্সের ফাইনাল সেমিস্টার দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। এমনিতে বিশ্ববিদ্যালয় জীবনে আপনার একাডেমিক পড়াশোনার কোনো স্মৃতি, বা একাডেমিক পড়াশোনাটাকে কিভাবে করেছেন এবং কতটুকু এনজয় করেছেন? আসলে পুরোটাই ছিল এনজয়েবল, মানে খুবই মজার ছিল আর কি। এবং খুবই বাজে কিছু অভিজ্ঞতাও আছে বিশ্ববিদ্যালয় পড়াশোনায় গেলে, যেটা ওই যে কথা প্রসঙ্গে চলেই আসে, যে মানে আপার লালিত পালিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক হ্যাঁ, একটা বিষাদময় কাহিনী আছে, একটা না বেশ কয়েকটা কাহিনী আছে আর কি এই একাডেমিক লাইফে। একদম শুরুর দিকেই ঘটে গেছিল ওদের সাথে আমার। আচ্ছা। যেহেতু আলহামদুলিল্লাহ। ছাত্রলীগের কথা বললেন, দ্যাট মিনস সেটি ডেফিনিটলি পলিটিক্যাল ইস্যু ছিল। হ্যাঁ, আমরা একটু পলিটিক্যাল ইস্যুতে যাব, বাট তার আগে আপনার একাডেমিক যে জীবন, আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন বা এক্সপেরিয়েন্স, সেই জায়গাতে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আপনার একাডেমিক এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনার ভালো লাগার কোনো বিশেষ বিষয় কি আছে?
আমি প্রথম থেকেই চিন্তা করে নিয়েছিলাম যে আমি যদি চাকরি করতেই হয় তাহলে শিক্ষকতা পেশাকেই বেছে নিব আর গবেষণা করব, মানে নতুন একটা আইডিয়া জেনারেট করা এবং সেটা নিয়ে কাজ করা, এটাতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, মানে আগ থেকেই আর কি। তো ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম আর কি যে মুসলিম উম্মার জন্য কিছু একটা করা যায় কিনা, ওই রকম একটা চিন্তা নিয়ে, যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, খুব ভালো একটা মানে ইসলামিক একটা পরিবেশে আমি গড়ে উঠেছি। তো সেই চিন্তাটা আমার মানে একদম প্রতিষ্ঠিত ছিল মনোমগজে যে আমার কিছু একটা করতে হবে এই উম্মার জন্য। তো শুরু থেকেই দেখেছিলাম যে আমার কোন সেক্টরে আসলে যাওয়া প্রয়োজন। কিছুটা হতাশ হয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, কারণ ইসলামিক স্টাডিজ বিভাগটা আমরা আসলে যেভাবে চাই কিন্তু ওইরকম না। আরও আমরা অ্যাডভান্স চাইছিলাম যে এটা আরেকটু অ্যাডভান্স হবে এবং এখান থেকে আমরা আরও বেশি জ্ঞান আহরণ করতে পারবো এবং নিজেকে আরও মেলে ধরতে পারবো। আসলে এখানে এসে যে সিলেবাসটা আমরা দেখেছিলাম খুব উদ্বুদ্ধ হয়েছিলাম, কিন্তু যখনই সেমিস্টারগুলো শুরু হলো একটার পর একটা চলে যাচ্ছে কিন্তু ওইরকম আর আউটপুট পাচ্ছি না। তো নিজ থেকেই চিন্তা করলাম যে এখন আমাকেই বেছে নিতে হবে যে আমি কোন ফিল্ডে আমি কাজ করব বা কোন ফিল্ডে আমি গবেষণা করব বা নতুন কিছু আবিষ্কার করব। তো সেই থেকেই হচ্ছে বিভিন্ন সাহিত্য পড়াশোনা, সাহিত্য পড়তে পড়তে একসময় ভাবলাম যে বর্তমান যে বিশ্ব, এই বর্তমান বিশ্বটার অর্থনৈতিক চালিকা শক্তিটা পুরোটাই হচ্ছে মানে সুদ ভিত্তিক। তো এইটা থেকে বের হতে হবে। এইটা থেকে বের হওয়ার জন্য মানে ইসলামিক যেই ধারাগুলো আছে, অর্থনৈতিক ধারাগুলো, সেগুলো এস্টাবলিশমেন্ট অবশ্যই প্রয়োজন এবং সেটা নিয়ে আমার একদম শুরু থেকে আগ্রহ জাগে এবং সেটা নিয়ে পড়াশোনা করেছি, এখনো পর্যন্ত সেটা নিয়েই করছি, গবেষণা করছি এবং আমার গবেষণার ফিল্ডই হচ্ছে একটাই, ইসলামাইজেশন অফ মাইক্রো ক্রেডিট। মানে মজার বিষয়, ডক্টর ইউনুস যেই গ্রাম নিয়ে উনি গবেষণা করে এই মাইক্রো ক্রেডিটের উদ্ভব করেছেন, সেই গ্রামে এখনও কিন্তু দরিদ্র মানুষ আছে। আর ইসলামের যে অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থায় কিন্তু মানে যে কোনোদিন গরিব গরিব থাকবে না, মানে ধনী গরিবের পার্থক্যটা সবসময় সমান থাকবে। মানে যার একদম মানে কোনো কিছু আমরা যাকে নিডি বলি আর কি, যার একদম প্রয়োজন যেটা তার না হলেই নয়, এটা সে পাবে। একটা সমাজে বসবাস করতে গেলে, হ্যাঁ, একটা সমাজে বসবাস করতে গেলে তার একবারে যা না হলেই নয় তার সে পাবে আর কি। তো যাই হোক, তো সেখান থেকেই হচ্ছে ইসলামাইজেশন মাইক্রো ক্রেডিট এই ফিল্ডটা আমার চুজ করা এবং তার উপর বেশ কয়েকটা কাজ আমি করছি এখনো। অনার্স মাস্টার্সে আপনার রেজাল্ট কি ছিল? আমার অনার্সের রেজাল্ট হচ্ছে 3.82 আর মাস্টার্সে আমার আউট অফ 4 আছে। মাশাআল্লাহ, গ্রেট। আপনি কখনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা? আমি একটু পলিটিক্সের মধ্যে ঢুকতে চাই। ছিলাম অবশ্যই, ছাত্র রাজনীতির মধ্যে জড়িত ছিলাম। আমি মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, আমার ভাইয়ের মাধ্যমেই আমি ইসলামের ছাত্র শিবিরে যুক্ত হয়েছিলাম আর কি। এটা কোন ক্লাসে থাকাকালীন? মনে নেই, 1-2 থেকেই তো হতে পারে, মানে ওইরকম একটা পরিবেশই পেয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। মনে হয় কর্মী হয়েছিলাম ক্লাস 6-7 থাকা অবস্থায়, যেটা ছাত্র শিবিরের সেকেন্ড স্টেজ আর কি। আচ্ছা, এরপর ফার্স্ট স্টেজ বা এই ধরনের আর কোন স্টেজে গিয়েছেন? হ্যাঁ অবশ্যই, তারপরে সাথী হয়েছিলাম, তারপর আবার সদস্য হয়েছিলাম, তারপরে সংগঠন থেকে মোটামুটি যেটাকে আমাদের মানে এইভাবে আমাদের শুনতে হয় আর কি, যে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। তো নিষ্ক্রিয় হয়ে গেছিলাম, নিষ্ক্রিয় হওয়ার পরে আজ পর্যন্ত আর ওইরকম সক্রিয় হওয়া হয়ে ওঠে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি বিশ্ববিদ্যালয় লাইফে কি শিবিরের সাথে জড়িত ছিলেন? না, বিশ্ববিদ্যালয় লাইফে শিবিরের সাথে ওই জড়িত হয়ে এর ওঠে নাই। আগেই নিষ্ক্রিয় হয়ে গেছেন। এর আগে হয়ে গেছিলাম। কিন্তু আপনার মধ্যে এই যে একটা সংগ্রামী চেতনা, যে একটা বিপ্লবী মনোভাব আপনার ভেতর আছে, এইটার বীজ কি তাহলে শিবিরই বুনে দিয়েছিল? এটার বীজ হয়েছে 2015 সালে ভাই। কিভাবে? 2015 সালে আমাদের মাদ্রাসায় রেড হয়, চিরুনি অভিযান চালায়। তখন তো আমি পাক্কা শিবির। চিরুনি অভিযান চালায়, আমাদের মাদ্রাসা থেকে প্রায় আমাদের একজন শিক্ষক সহ 9 জনকে ধরে নেয়। তো সেখানে ওই যে বিদ্যুৎ কালো নিমের মাজন আছে না, ওই বিদ্যুৎ কালো নিমের মাজন আমাদের এক ভাইয়ের টেবিলে পাইছে। তো পেয়ে পুলিশ বলছে এটা পেট্রোল বোমা বানায়, আর মানে যার টেবিলে পাইছে তাকে ধরে নিয়ে গেছে। নিমের মাজনটা পেট্রোল বোমা? হ্যাঁ, ওই যে কাচের বোতল না,
তো সে বলছে মানে পেট্রোল বোমা আমার মানে আপনার মনে থাকবে আমি ছোট ছিলাম অনেক, কিন্তু মিছিলে যেতাম, কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমরা একদম ছোটবেলা থেকেই ভালোভাবে জানতাম। 2013 সালে আমার বয়সী কতটুকু ছিল, আমরা যেতাম, কিন্তু আমরা ওই পিকেটিং বা হচ্ছে রাস্তা অবরোধ করা, হরতালে, এগুলোতে যেতাম। একদম গ্রামের ওই চাষাভুষা থেকে শুরু করে সবাই যেত ওনার জন্য। তো সবাই নিবেদিত প্রাণ ছিল। 173 জন মানুষ মারা গেছে ওনার জন্য, একজন মানুষ। ওই 2013 সাল থেকেই আমার শুরু, মূলত ওই যে বিক্ষোভ মিছিল এগুলোতে যাওয়া 2013 থেকে শুরু। আর ওই 2015 সালে যখন এটা আমি দেখলাম যে তাদেরকে ধরে নিয়ে কিন্তু ওই যে সামনে এখান থেকে বিদ্যুৎ গেল নিমের মাধ্যমে, আমি বললাম যখন থানায় নিল, আমাদের দেবিদ্বার থানা, যখন থানায় নিল, থানায় তাদের টেবিলের সামনে হচ্ছে ককটেল, তারপর হচ্ছে ওই যে গ্রেনেড, তারপর হচ্ছে কয়েকটা পেট্রোল বোমা সাজায় রাখা, তাদেরকে ছবি তোলা, সকালের দিকে প্রচার করলো যে তারা এগুলো সহ তাদেরকে গ্রেফতার করেছে। আশ্চর্যজনক বিষয়। আর কিছু বই পেয়েছে, স্বভাবতই আমরা মাদ্রাসা পড়াশোনা করি, ইসলামিক বই আমাদের কাছে থাকবে। তারাও এখানে হেডলাইনে লিখেছে যে জিহাদি বই পাওয়া গেছে। তো আসলে মানে এগুলো দেখে মানে তখন থেকেই তো আস্তে 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 এই বিপ্লবী চেতনা, শুধুমাত্র আমি না তো, পুরো বাংলাদেশের সকল যে এই যে স্টুডেন্টের এই বিক্ষোভ, এটা তো একটা বিস্ফোরণ, এটা একটা বিস্ফোরণ না। এতদিন তাদের এটা চাপা ছিল, আস্তে 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 চাপা পড়েছে। যেমন ভূমিকম্প, ওই যে আমরা যেটা শুনি না, যে একটা প্লেট আর একটা প্লেটকে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে, যখন শক্তি সঞ্চার হয় হঠাৎ করে একদম পূর্ণ মাত্রায় 9 স্কেলে হচ্ছে ভূমিকম্প হতে পারে, ঠিক এমনটাই হচ্ছে 24শে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, বলতে পারেন এমনই। কিন্তু একটা বিষয় আপনি একটু ক্লিয়ার করবেন, আপনি যেমনটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আপনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন না, বাট আপনি প্রথম দিকে বললেন যে ছাত্রলীগের সাথে আপনার কিছু দ্বন্দ্ব বা সংঘাত ছিল। তা আপনি তো একদিকে সক্রিয় রাজনীতিতে নাই, তাহলে ছাত্রলীগের সাথে আপনার এই দ্বন্দ্ব সংঘাতগুলো কেন? এটা একটু মজার বিষয় আছে। তো আমার এক ক্লাসমেট ছিল, তার নাম হচ্ছে তার নাম না বলি, সে ফেমাস হয়ে যাবে। এ ছাত্রলীগ, এ হচ্ছে আমার গলার দাম আবার ঘোষণা করছিল প্রায় 2 লাখ না জানি 20 লাখ টাকা। যাই হোক, ওই আন্দোলনের সময়, এই জুলাই আন্দোলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লাসমেট, হ্যাঁ আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমার ফ্রেন্ড বলেন কেন, আপনার ক্লাসমেট। এরা বিকৃত মস্তিষ্ক, এরা পশুর চাইতে মানে নগণ্য, এদেরকে ফ্রেন্ড বানানো যায় কোনোদিন? তো ফ্রেন্ড না, সে 2 বার না জানি 3 বার রিয়েট খাওয়ার পরে আমাদের বেঁচে আসছে আর কি। আচ্ছা। তো ওই টাইপ। তো তার কাহিনীটা হচ্ছে কি, সে একজনকে পছন্দ করতো, তো তার বিয়ে হয়ে যাবে কোভিডের সময়। তো বিয়ে হয়ে যাবে, সে মনে করতো যে আমাদের প্রক্টর ছিল আবার হচ্ছে স্বৈরাচারের দালাল মুস্তফা কামাল। তো সে মনে করতো যে আমি সিআর ছিলাম, আমি যদি প্রক্টরকে বলি তাহলে পরীক্ষা দিবে, পরীক্ষা দিলে ওই যে তার যেই ভালোবাসার মানুষ, সে বাড়ি থেকে ক্যাম্পাসে আসবে, কোভিডের সময় বাড়ি থেকে ক্যাম্পাসে আসবে, আসলে বাড়ির মানুষ যে বিয়ের জন্য চাপ দিচ্ছে আর বিয়ে দিবে না। তো সে ভাবছিল আর কি যে আমি এটা করি নাই, আমি বললে এটা পারতাম, কিন্তু আমি এটা করি নাই। তো এটার জন্য সে মানে একটু বাকবিতণ্ডা তো হয়েছে, তো সেখানে মানে আমাকে মেরেছে আর কি। এটা একটা জাস্ট একটা কথা বললাম। আরেকটা কাহিনী যেটা আমার মানে এখনো মানে বিবেককে নাড়া দেয় যে আসলে শিক্ষকরা কেমন হতে পারে কিনা। ওই যে আমাদের ইসলামিক স্টাডিজ থেকে একটা নিবন্ধনে আমাদের ইয়ে থাকতো আর কি, অবস্থান থাকতো, কিন্তু ও বছর এটা ক্যান্সেল করা হয় আর কি। আমি যখন ফার্স্ট ইয়ার শেষের দিকে ক্যান্সেল করা হয়, সেইটা নিয়ে আমরা এটা মানববন্ধন করব। ইসলামিক স্টাডিজ স্টুডেন্ট, 4টা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ আছে আপনি জানেন। তো যদি আমরা মানববন্ধনটা করি, আছে, আর কয়েকটাতে আছে, থাকতে পারে, আমি 4টা ইউনিভার্সিটি জানি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেখানে ইসলাম, আমি দুঃখিত, যে ইসলাম বিশ্ববিদ্যালয় আছে, এই 5টাতে আছে, আর আছে কিনা আমি আসলে জানি না। তো যাই হোক, এগুলোতে আছে, এই 5টাতেই আছে, আর অন্যগুলোতে না, এই 5টাতেই আছে। তো আমরা যদি মুভমেন্ট না করি, মোটামুটি আমাদের হিউজ একটা চাকরির সেক্টর কিন্তু অফ হয়ে যাচ্ছে একবারে। তো যাই হোক, আমরা একটা মানববন্ধন করব। তো মানববন্ধন করার জন্য আমাদের এক সিনিয়র ভাই সহ আমরা একটা ব্যানার তৈরি করি। তো আমাদের প্রক্টর ছিলেন ওই যেটা বললাম যে স্বৈরাচারের দালাল মুস্তফা কামাল, যাকে আমরা অবঞ্চিত করে অলরেডি আমাদের ডিপার্টমেন্টের সামনে ব্যানারে ঝুলিয়ে রেখেছি এখনো। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে সে আমাকে অফিসে ডাকে, অফিসের সবার সামনে সে আমাকে বলে যে তুই জঙ্গি ট্রেনিং নিছিস, অথবা তুই শিবির, তুই এখানে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছিস, তোকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে।
এখানে ইনস্ট্যান্ট আমাকে দাঁড় করে আমার সামনে এসে ইয়ে লিখছিল আর কি ডিপার্টমেন্ট থেকে। বিষয়টা হচ্ছে এমন, আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন তখন, ওই চেয়ারম্যানের উপরে সে হচ্ছে মানে রাজত্ব করতো আর কি, এমন অবস্থা যে সে প্রক্টর ছিল, আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকেই কিন্তু অভিযোগ যাবে এমন কিছু। তো সে ওইখানেই লিখছিল এবং হচ্ছে আমাকে বহিষ্কার করবে। যাই হোক, আমাদের একজন স্যার ছিলেন, ওই স্যার একজনই ছিলেন যিনি আমার এটা প্রতিবাদ করেছিলেন এবং আমাকে ওই যাত্রায় আমাকে রক্ষা করেছিলেন আর কি। তো উনি আমার ডিপার্টমেন্টের টিচার, আমার মানে ওনার এইভাবে ভাবা উচিত ছিল যে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের একটা চাকরির ক্ষেত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাকে তো আমার সহযোগিতা করা উচিত। উল্টো সেই হচ্ছে মানে বহিষ্কার করে দিচ্ছে আমাদের, মানে আমাকে। তখন আমি ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম তখনও। আচ্ছা, যাই হোক, তো এটা একটা বড় ধরনের নিয়েছিল। আর এই ঘটনাগুলোর পর থেকে অনেকবারই ছাত্রলীগ থেকে ওইটা পুরো ক্যাম্পাসে এস্টাবলিশ হয়ে যায় যে আমি শিবির, তখন থেকে আর কি। তো ক্যাম্পাসে ওইটার পর থেকে ছাত্রলীগের চক্ষুশূল হয়ে যায়। হুমকি দামকি তো আছেই, ইভেন এমনও বলা হয়েছে যে ক্যাম্পাসে ঢুকলে হাত পা কেটে ফেলবো। আমার ক্লাসমেটরা অনেক মানে সাপোর্টিভ ছিল, ওরা আমাকে বিভিন্ন সময় অভয় দিয়েছে। সত্যি কথা, আমার ক্লাসমেট অনেক সাপোর্টিভ ছিল। ইভেন জুলাই অভ্যুত্থানে যখন আমি কারাগারে, আমার ক্লাসমেটরা সবচেয়ে বেশি আমার মানে সহযোগী ছিল। আপনি জুলাই অভ্যুত্থানের কথা বললেন, আপনি এই অভ্যুত্থানের সাথে কিভাবে সংযুক্ত হয়েছেন? আপনি তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধান সমন্বয়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের। তার মানে আপনি নিশ্চয়ই একদম প্রথম দিক থেকেই এই আন্দোলনটার সাথে জড়িত ছিলেন এবং এটিকে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, একদম লিডিং পজিশনে ছিলেন। আপনি প্রথমে কিভাবে জড়িত হলেন? না, আসলে এই জায়গাটা একটু মানে এটা ঠিক না যে আমি শুরু থেকেই লিডিং পজিশনে ছিলাম। আমি মুভমেন্টে ছিলাম, লিডিং পজিশনে শুরু থেকে ছিলাম না। 11ই জুলাই যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম গুলি করা হয়, আপনি অবশ্যই আপনিও এই মুভমেন্টের সাথে ছিলেন, ওর খোঁজখবর রেখেছেন দেশের সচেতন নাগরিক হিসেবে। প্রথম গুলিটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল 11ই জুলাই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো সেই সময় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওই বললাম আর কি, ওই প্রক্টরের পরবর্তীতে আরেকজন পাপেট প্রক্টর বসায় আর কি, সাদেক আলিম বিসি তখনকার। তো ওই পাপেট প্রক্টর এবং তার সাথে যারা সাঙ্গপাঙ্গ দালালরা ছিল, ওরা গেট তালা দিয়ে দেয় আমাদের। তো আমাদের মূল গেট কিন্তু একটাই। তো সেই মূল গেট এবং হচ্ছে সেকেন্ড গেট, এই দুইটা গেটে আমাদের মোটামুটি অনেক বড় গেট, এবং মুভমেন্ট নিয়ে বের হলে এই দুইটার যে কোনো একটা দিয়ে আমাদের বের হতে হতো। এই দুইটাই তারা তালা মেরে দেয়। এবং হচ্ছে যারা আমাদের নেতৃত্ব পজিশনে ছিলেন 11 জুলাই পর্যন্ত, তাদেরকে এখানে ডিসি তার রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমি যতটুকু শুনেছি, কি আমি তো ছিলাম না, তাদের সামনে নাকি অস্ত্র রেখে বলছে যে তোরা মুভমেন্ট স্থগিত কর, না হলে গুলি খা, কোনটা বেছে নিবি। তো তারা স্বভাবতই মানে বাধ্য হয়েছেন আর কি পিছিয়ে উঠতে। তো তারা এসে, তাদের মধ্যে একজন এসে মাইকে ঘোষণা করে, যে মাইকটা আমরা ভাড়া করে নিয়ে এসেছিলাম, যে আমরা আজ থেকে নেতৃত্ব দিতে পারবো না, আন্দোলন এখানেই শেষ, আজকে কোনো মুভমেন্ট হবে না। তো এই দিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম হয়েছিল। 11 জুলাইয়ের কথা বলছি। এতদিনও পর্যন্ত কিন্তু আমি লিডিং পজিশনে ছিলাম না। আচ্ছা, আমি জাস্ট একজন আন্দোলনকারী ছিলাম। আমি আগেই বলেছিলাম যে আমি একজন একাডেমিশিয়ান হিসেবে নিজেকে করার প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তো আমার জন্য তো এরকম মানে কোটা বা আছে এগুলো তো ফ্যাক্ট হবে না আমার জন্য, যেহেতু আমি এভাবে চিন্তা করছি। কিন্তু অধিকার আদায়ের যে মানে একটা মুভমেন্ট না, এটাতে আলাদা একটা মজা আছে। এটা মানে সবাই জানে যে আমার অধিকার হরণ হচ্ছে, সেটাকে আদায় করে নিয়ে আসা, এটার মধ্যে আলাদা একটা মজা আছে। স্বাধীনতাকামী যারা, তারা আসলে অবশ্যই আপনি মানে ভাই পরাধীন থাকতে কে ভালোবাসে। যাই হোক, তো 11 জুলাইয়ের কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম হয়েছিল ওই দিন মুভমেন্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন তারা মাইকে এসে ঘোষণা করে যে আমরা স্থগিত করলাম আজকের মুভমেন্ট, তো ওইখান থেকেই বেশ কয়েকজন, এবং হচ্ছে আমি সহ বেশ কয়েকজন, তারা ওইখানে তাদের সাথে সরাসরি প্রতিবাদ করে যে আপনারা মুভমেন্ট স্থগিত করার কে, আপনারা তো জাস্ট আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন, আমাদের মুভমেন্ট তো আমাদের এভরি সিঙ্গেল পার্সনের। আমরা সবাই মিলে, একদম সবাই মিলে যদি এটা স্থগিত করি তাহলে স্থগিত, আপনাদের স্থগিত করার কে।
তো আপনারা বসে থাকেন, আপনারা ভীতু, আপনারা কাপুরুষ, আমরা তো ওই যে ভিতরের কাহিনীগুলো জানতাম না যে তাদেরকে যে এইভাবে করানো হয়েছে। আমরা এইভাবে বলছি আর কি, আপনারা বসে থাকেন, আপনারা ভীতু, আপনারা কাপুরুষ, আমরা কোনোদিন বসে থাকতে পারবো না, আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবই, আমরা থামবো না। তো সেখান থেকে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই, এই স্লোগান শুরু হলো। ওখান থেকে ক্যাম্পাসের গেটের তালা ভেঙে এই ক্যাম্পাস থেকে শাহবাগ পর্যন্ত, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা কিন্তু শাহবাগ দখল নিতে পারে না তখনও পর্যন্ত, কারণ স্টুডেন্ট সংখ্যা কম। আমরা 7 থেকে 8 কিলোমিটার দূর এখানে এসেছি, 7 থেকে 8 কিলোমিটার হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত যতগুলো ব্যারিকেড ছিল সবগুলো ব্যারিকেড, অনেকগুলো ব্যারিকেড আমরা পেয়েছি। প্রথম তো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, তারপর হচ্ছে কোর্ট কাছারির সামনে, তারপরে রাজশাহী বাজার মোড়, তারপর তাঁতিবাজার, তারপর হচ্ছে ফুলবাড়িয়া, অনেকগুলো, তারপর গুলিস্তান, অনেকগুলো ব্যারিকেড ভেঙেছি পুলিশের। তারপর আমরা শাহবাগে এসে দখল নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে যুক্ত হয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে। এই ছিল আমার আন্দোলনের সামনে আসা। এটা কত তারিখের দিকে? 11 জুলাই। মানে সেদিনই আপনি এই ব্যারিকেড গুলো ভেঙে ভেঙে সামনে আগালেন এবং আপনার শুধু আমি কেন বলছেন, এই মুভমেন্ট আপনার আমাদের সবার, নেতৃত্বে আপনি সবাইকে নিয়ে শুধুমাত্র আমার নেতৃত্ব না, এই নেতৃত্বটা ছিল, মানে আমি কোনোভাবেই ক্রেডিট বাজি এখানে করবো না। ক্রেডিট বাজি করতে করতেই তো আন্দোলনে খাইয়ে দিছে। আমি এখানে ক্রেডিট বাজি করবো না, আমি একা না। ধরতে পারেন যে এখানে আমরা 5-10 জনের মতো বা তারও উপরে, কারণ ওইখানে তো ছন্ন ছাড়া কারো একার কথা তো মানে কেউ অতটা সহজে বিশ্বাস করবে না, বা হচ্ছে মানে এতটা সাহস নিয়ে তার পিছনে যাবে না। রাইট, ছন্ন ছাড়া না। এতদিন পর্যন্ত আমরা একটা নেতৃত্বের অধীনে ছিলাম, ওই নেতৃত্বের যারা ছিল সবাই একসাথে পদত্যাগ করেছে ছন্ন ছাড়া। তো যাই হোক, মানে আমরা সবাই এই ব্যারিকেডগুলো ভেঙে এখানে এসেছিলাম। এটা বৃহস্পতিবার ছিল, তারপর দিন 12 জুলাই শুক্রবারে এক মিটিংয়ের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত হলো যে 2টা গ্রুপ থাকবে। আচ্ছা, ওইখান থেকে আমরা মানে আইডিয়া জেনারেট করেছি যে 2টা গ্রুপ থাকবে। একটা গ্রুপ থাকবে সামনে বলতে হচ্ছে প্রকাশিত, আরেকটা গ্রুপ থাকবে অপ্রকাশিত। ওই যে গুপ্ত শিবির বলে না, ওরকম না। আবার মানে হচ্ছে একটা থাকবে প্রকাশিত, আরেকটা থাকবে অপ্রকাশিত। ওই যে সমন্বয় টিমের আর কি, আমরা সমন্বয় ওই তখনও পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা কেন্দ্রীয় নেতৃত্বের সাথে শুধুমাত্র যোগাযোগ মেনটেন করেছি। তাদের যে সমন্বয় তালিকা ওগুলোতে আমরা যাইনি। তো শুধুমাত্র তাদের সাথে আমরা সমন্বয় করেছি, জাস্ট ফোনে টোনে, কোনো তালিকায় আমরা যাইনি। তো আমরা 2টা টিম করেছি। একটা টিমে প্রথমে 2 জন মাত্র, একজন মেয়ে একজন ছেলে। আমরা মেয়ে সিলেক্ট করেছি এই কারণে, মেয়ের উপর চাপ তো দিতে পারবে না, আর একজন ছেলে। তার হচ্ছে আর ভিতরে হচ্ছে 5-10 জন, মানে সেকেন্ড পজিশন। কোনোভাবে যদি ওই 2 জনকে পুলিশ হচ্ছে থামায় দেয়, তাহলে ওই যে পিছনে 2 নাম্বার গ্রুপটা আছে সেখান থেকে 2-3 জন আবার সামনে চলে আসবে। ঠিক এইভাবে আমরা ওই 12 জুলাই শুক্রবার, 11 জুলাই ছিল বৃহস্পতিবার, এগুলো তো মাথায় গেঁথে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 12 জুলাই এটা সিদ্ধান্ত হলো। 13 জুলাই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে আমাদের ক্যাম্পাসে যায় এবং হচ্ছে ওই 2 জনের নাম্বার নিয়ে আসে, ফোন নাম্বার, যাতে যোগাযোগ করতে পারে। তো যাই হোক, মুভমেন্ট আমরা তখন থেকে ওইভাবে চালাচ্ছিলাম আর কি। আপনি তখন কোন স্টেজে ছিলেন? ওই 2 জনের মধ্যে একজন ছিলাম। যাই হোক, না, ওই 2 জনের মধ্যে আমি একজন ছিলাম না। সেকেন্ড স্টেজে আমার তো একটা মানে সত্যিকার অর্থে আমাদের কনভারসেশনগুলো না, মানে আমাদের এখন একটা ইতিহাস। আসলে আমরা তখন ভাবি নাই যে এগুলো ইতিহাস হবে। এখন মানে এটা ইতিহাসের সাক্ষী আমাদের কনভারসেশনগুলো। যখন এগুলো আমাদের হচ্ছে শাহিন আলম ভাই এগুলো আমাদের সমন্বয় করছিলেন, আমাদের এক সিনিয়র 12 ব্যাচের। তো ভাই আমাকে বলছিলেন যে তুমি সামনে চলে আসো। তখন ভাইকে আমি সরাসরি বলেছিলাম যে ভাই, ইতিমধ্যেই ফার্স্ট ইয়ারেই মানে আমার ব্যাপারে একটা গুজব ছড়ানো হয়ে গেছে এবং এটা প্রতিষ্ঠিত করা হয়ে গেছে যে আমি শিবির। কোনোভাবে যদি আমি সামনে আসি, এই কনভারসেশনগুলো এখনও আছে, কারণ মেসেঞ্জারে এটা ডিলিট হয় না, যে কোনোভাবেই যদি আমি সামনে চলে আসি তাহলে এই মুভমেন্টটাকে বলবে যে শিবিরের মুভমেন্ট। তখন হচ্ছে সবাইকে এটা মানে সহ্য করতে হবে, হচ্ছে অত্যাচারের মুখোমুখি হতে হবে। তখনই বলেছিলাম, আমি সামনে ছিলাম না। তো যাই হোক, সামনে ছিলাম না কিন্তু যথেষ্ট কাজ করছি আর কি পিছনে। তো দিনটা 14 জুলাইয়ের কথা বলি। 14 জুলাই হচ্ছে আমরা নিয়মিত কিন্তু ওই যে 11 জুলাই থেকে শুরু হয়েছে, 7 থেকে 8 কিলোমিটার বেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আসা এবং যুক্ত হয়ে তাদের মিছিলের সাথে যুক্ত হয়ে মানে একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করা। 12 জুলাই পরে 13 জুলাই শনিবার গেছে, 14 জুলাই রবিবার। এই 14 জুলাইও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি এসেছি।
এবং সেদিনের মিছিলটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলের চাইতেও বড় ছিল। মানে 11 জুলাইও বড় ছিল, 14 জুলাইও বড় ছিল। আমি একটু পিছনের প্রেক্ষাপট বলি, আমি দুঃখিত, আমাকে এটা বলতে হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় না মানে স্বীকৃতির জায়গায় কোনো সময় মানে ইয়া পায় না, অধিকার পায় না আর কি, মানে স্বীকৃতি পায় না, মোট কথা হচ্ছে এটা, কোনো সময় স্বীকৃতি পায় না, পায় নাই। 71 আন্দোলনও পায় নাই, এর আগের 52 ভাষা আন্দোলনে আপনি দেখবেন যে ইতিহাসে আছে এটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে ওই যে ইমার্জেন্সির সামনে গুলিবিদ্ধ হয়, তখন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে এদিক দিয়ে ঘুরে, মানে রাষ্ট্রপতির বাসভবন বর্তমান যেটা, এদিক দিয়ে ঘুরে কিন্তু এসছিল একটা মিছিল। যখন ওদের শোনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে গুলিবিদ্ধ হয়েছে এবং তারা কোনোভাবে পেরে উঠতে পারতেছে না, তখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা মিছিল আসছে। খুব সম্ভবত ওনার নামটা রমজান আলী, ওনার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই মিছিলটা কিন্তু এসে ওনাদের উদ্ধার করেছে। এবং আপনি দেখবেন পত্রিকার পেপার কাটিংগুলো আছে যে মানে ঢাকা মেডিকেলের সাবেক স্টুডেন্টরা বলছেন, ওইটার স্টেটমেন্ট এরকম যে ওই সময় ওই দিন আহতদের যারা নিয়ে আসছিলেন অধিকাংশই ছিল জগন্নাথ কলেজের স্টুডেন্ট, মানে তৎকালীন জগন্নাথ কলেজের স্টুডেন্ট। কিন্তু দেখেন ঢাকা মানে কি যে ভাষা আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোটো করছি না, তাদের অনেক অবদান আছে, কিন্তু আমরা আমাদের কথা বলছি আর কি, যে দেখেন যে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন, তারপরে স্বাধীনতার যুদ্ধে অবদানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি অনেক উদাহরণ দিতে পারবো, অনেক প্রমাণ দেখাতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, কিন্তু নাই, স্বীকৃতি নেই। পাচ্ছেন না কেন? এইটা যদি আমি বলি যে কিছু তো বিপ্লবীরা এমন ছিলেন যে তখনকার, আমি যতটুকু পড়াশোনা করে বুঝতে পেরেছি যে খুব সম্ভবত রমজানারি না জানি রমজানারি মনে হয় ওনার স্টেটমেন্ট আমি পড়েছিলাম, উনি বলেছিলেন যে বিপ্লবীরা কোনো সময় ক্রেডিট চায় না এবং ক্রেডিট দিলে কেউ নিতেও চায় না। এবং তখনকার অনেক ছাত্র নেতারা ছিলেন যে যারা 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ করেছেন, সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযোদ্ধা না, মানে ওই যে গেজেটের মুক্তিযোদ্ধা না, তার সার্টিফিকেট করে নেই। আচ্ছা, তা আছেন জগন্নাথের অনেক বিপ্লবীরা আছেন। স্বীকৃতির বেলায় ওই যে যেটা বললাম, অন্ততপক্ষে এখন তো এটা স্বীকার করা দরকার যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীনতা সব কিছুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কোনো অংশে কম না। আপনি দেখবেন যে ওই যে 1905 সাল থেকে শুরু, 1905 সালে বঙ্গভঙ্গেও জগন্নাথের অবদান আছে, বঙ্গভঙ্গ রদেও জগন্নাথের অবদান আছে। হ্যাঁ, ইতিহাস প্রমাণিত। বঙ্গভঙ্গে যেটা হচ্ছে 1905-এ, এই বঙ্গভঙ্গ করার পিছনে জগন্নাথের অবদান আছে, জগন্নাথের স্টুডেন্ট শিক্ষকদের। বঙ্গভঙ্গ রদ যে হয়েছে এটা তো জগন্নাথের স্টুডেন্টের অবদান আছে। যাই হোক, মানে সব কিছুতেই পুরো বাংলাদেশের ইতিহাসে যত মুভমেন্ট, যত কিছু হয়েছে সবগুলোতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তৎকালীন জগন্নাথ কলেজ, জগন্নাথ স্কুল যাই বলেন, অবদান আছে, যথেষ্ট অবদান আছে। পাকিস্তান আন্দোলন, জগন্নাথের অবদান আছে, প্রমাণিত। অনেক মানে ইয়ার নাম আছে যাদের মানে ইতিহাস স্বীকৃত, কিন্তু হচ্ছে বাংলাদেশে ইতিহাসে খুব ওইগুলো স্থান পায় নাই আর কি। যে এই জায়গাটাতে আমার মনে হয় যে জগন্নাথের শিক্ষার্থীরা কিংবা জগন্নাথের অ্যালামনাই যারা আছে তাদেরও কিন্তু একটা জোরালো ভূমিকা রাখা দরকার নিজেদের স্বীকৃতিটুকু প্রাপ্তির ক্ষেত্রে। হ্যাঁ, এখন সময় আসছে, এখন আমাদের স্বীকৃতি লাগবে। 1983-তে আমি যেহেতু বলার শুরুই করেছি, আমি আপনাকে বলি স্বৈরাচার বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছে, মানে কবে হয়েছে এর আগে? 90 আনা 1983-তে খুব সম্ভবত। আমাদের কিন্তু 11টা বা অনেকে বলেন যে 12টা হল, আমরা 11টা হলের তালিকা পাই। তো এই হলগুলো আপনি অবাক করা বিষয় না যে একটা কলেজের 11টা হল, একটা হলও নাই, কিভাবে সম্ভব এটা? মানে এটা কি কেউ কোনোদিন প্রশ্ন করে নাই এটা কিভাবে হয়েছে জানেন? আমাদের একজন স্যার আছেন, নাসির স্যার, উনি বলেছেন যে এরশাদের এগেনস্টে স্টুডেন্টরা যখন মুভমেন্ট করেছে তখন এরশাদ মানে ক্যাম্পাসকে দীর্ঘদিনের জন্য বন্ধ ঘোষণা করেছিল। তো এই কারণে স্টুডেন্টরা বাসে চলে যায়, তখন হচ্ছে এই হলগুলো এরশাদ দখল করেছে, এরশাদের যারা বাহিনী ছিল, গুন্ডা বাহিনী, ওরা দখল করেছিল, তখন থেকেই হলগুলো দখল করতে। এগুলো উদ্ধারের কোনো সুযোগ কি আছে এখন? এখন কি হয়েছে যে এরশাদ যাওয়ার পরে তো ভাই আমাদের সরকারগুলো সবগুলো দুর্নীতিবাজ। এরশাদের পরে যে আসছে সেও দুর্নীতি করছে, এরপরে যে আসছে সেও দুর্নীতি করছে। এই সর্বশেষ স্বৈরাচারী হাসিনার কথা তো নাই বলি, হাজি সেলিম একে 5টা হল দখল করে খাইছে।
এখনো মানে এগুলো এমনভাবে করছে, আমাদের হচ্ছে গুলশান সিটি নামে সে একটা ইয়ে করছে আমাদের। তো ওই জায়গাতে আমাদের একটা হলের জায়গা ছিল, ছোট্ট একটু জায়গা ছিল, কিন্তু ছোট্ট জায়গা হলো তো আপনি স্বভাবতই পুরান ঢাকাতে একটা ছোট্ট জায়গার অনেক দাম আছে, এবং সেখানে একটা বড় বহুতল ভবন করলে অনেক স্টুডেন্ট থাকতে পারে। তো সেই জায়গাতে সে হচ্ছে ওই যে আমাদের যে স্থাপনা ছিল সেটা ভেঙে আশেপাশের জায়গা মিলে বড় একটা সে কমপ্লেক্স করেছে, এবং সেটাতে ব্যবসা বাণিজ্য করতেছে। আপনি যখন এটা দখল করতে যাবেন, আমরা চেষ্টা করেছিলাম, যুব সংস্থার আন্দোলন নামে একটা মানে সংগঠন করেছিলাম, সব ডিপার্টমেন্ট মিলিয়ে এটা দ্বারা আইনগতভাবে আমরা চেষ্টা করেছিলাম এগুলো নিয়ে আসার জন্য। তখন আমরা দেখেছি এইগুলো হচ্ছে ভিপি জমি বলে, মানে ভেস্টেড প্রপার্টি আর কি, হচ্ছে শত্রু পলায়নের পর রাষ্ট্র অধিগ্রহণ করলে যেই সম্পদ হয় আর কি এটা। তো ভিপি জমিকে আবার স্থায়ী লিজ দেওয়া যায় না, সর্বোচ্চ 1 বছরের জন্য লিজ দেওয়া যায়। তো ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এইটাও একটা মানে ধরতে পারেন যে পরিকল্পনা, কারণ তারা দেখেছে জগন্নাথ ওই যে মানে যে জগন্নাথকে ঢাকা থেকে সরাতে হবে। কারণ আপনি দেখবেন যে স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি অধিকার সচেতন হয়, স্বাধীন চেতা হয়। তারা যখন দেখে যে কোনো মানে অন্যায় হচ্ছে, কোনো জুলুম হচ্ছে, তখন সর্বপ্রথম স্টুডেন্টরাই কিন্তু রুখে দাঁড়ায়। বাংলাদেশের ইতিহাস স্টাবলিশ হয়েছে স্টুডেন্টদের দ্বারা, যত মুভমেন্ট হয়েছে সবগুলো শুরু করছে স্টুডেন্টরা। তো যদি ঢাকার বুকে 2টা মানে বড় বড় প্রতিষ্ঠান থাকে, যে কোনো স্বৈরাচারের জন্য স্বৈরাচার হওয়া সহজ হবে না আর কি। তো যত সরকার আসছে সবাই চাইছে যে জগন্নাথকে এখান থেকে সরাই দিতে হবে, কারণ ব্যবসা বাণিজ্যের মূল জায়গাটা হচ্ছে পুরান ঢাকায়। এখানে আধিপত্য বিস্তার করতে হলে স্টুডেন্টদেরকে এখান থেকে সরাতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভ্যালিড কোনো কাগজপত্র নাই, একটা হলের কোনো কাগজপত্র নাই। ফাইল আছে, ফাইলের ভিতরে কোনো কাগজ নাই। আচ্ছা, এই হচ্ছে কাহিনী আর কি। তো উদ্ধার করা সম্ভব না এখন? উদ্ধার করে আমরা 2টা হলের লিজ নিয়েছি, এবং এই সরকার আমলে আলহামদুলিল্লাহ বাণী ভবন এবং হাবিবুর রহমান হল 2টার কাজ এখনো চলমান আছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এই 2টা মানে হল আমরা লিজ নিয়েছিলাম আর কি। আচ্ছা। তো ঢাকা জেলা প্রশাসক তানভীর যিনি ছিলেন, তানভীর ভাই খুব সহযোগিতা করেছেন আমাদের এই কাজে। এই 2টা কাজ চলমান আছে আর কি, এই 2টা হলের। বাকিগুলো আল্লাহ জানে। একটা হল আমাদের মনে হয় একটা হলে অবাক করা বিষয়, ওইটাতে 8টা মামলা। হ্যাঁ, আমাদের নাই, আমাদের কোনো মামলা না, মানে জগন্নাথের কোনো মামলা না, অন্যান্যরা এটা মামলা দিয়ে খাইতেছে আর কি। 17টার মতো পুলিশ ফ্যামিলি সেখানে বসবাস করতেছে, হলের নাম না বলি আর কি, কারণ এরা আবার খেয়ে পাড়ে বা আবার যাই হোক, ওই যে আপনাকে বললাম আর কি, এইভাবেই খাইতেছে আর কি। আরেকটা হলের জায়গায় অর্ধেক জায়গায় মাদ্রাসা বানায় রাখছে, আরে মাদ্রাসা আর মসজিদ এতিমখানা বানায় রাখছে, যাতে এটা উদ্ধার করা না যায়। হ্যাঁ, যাতে উদ্ধার করা না যায়। নর্মালি যখন কোনো স্টুডেন্টরা যাবে তখন তারা ওই যে মানে ধর্মীয় সহিংসতা দেখবে যে সনাতনীরা মুসলিমদের ইয়াতে গিয়া হামলা করছে, এমনই। কিন্তু বাংলাদেশের মানুষে না কি কুচ্চার আছে, মানে কেমনে দুর্নীতি করে খাইতে পারবে, এটা খুব ভালো বুদ্ধি আছে তাদের। জায়গা দখল করে মসজিদ বানায় ফেলে, যাতে কেউ পরবর্তীতে গিয়া না করতে পারে, বলে যে মসজিদ ভাঙতেছে। আল্লাহু আকবার, এমন করছে, এমন প্রত্যেকটা হলেই এমন কাহিনী হয়েছে। তো উদ্ধার করাটা আসলে অনেক কঠিন। আপনি তো যেমনটি বলছিলেন যে আপনি আসলে তখনও পর্যন্ত ফ্রন্ট লাইনে আসেন নাই বা সেকেন্ড স্টেজে ছিলেন, বাট আপনি পরবর্তী সময়ে প্রধান সমন্বয়কারী এটা কিভাবে হলেন তাহলে? 14 জুলাইয়ের কথা বলেছিলাম, আমাদের মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল চাইতে অনেক বড় ছিল। তো আগে থেকে ইয়ে ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটা শুরু হবে এবং রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাবে। তো আমরা এসেছিলাম, আমরা এসে তাদের মিছিলের সাথে যুক্ত হই, তারা আমাদের অভিবাদন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তো সেখান থেকে আমরা একত্রিতভাবে আমরা রাষ্ট্রপতির বাসভবনে যাই, এবং সেখানে দেখেন এখানে গুলিস্তান আমাদের ব্যারিকেড দিয়ে আটকেছে, সেই ব্যারিকেডও ভাঙছে, ইতিহাস সাক্ষী আছে, ব্যারিকেড ভাঙছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের অগ্নিকন্যা সোনারিয়া একদম মাইক নিয়ে সামনে গিয়ে পুলিশদের সামনে কথা বলেছিল এবং স্টুডেন্টদের নিয়ে গিয়ে ব্যারিকেড ভেঙেছিল গুলিস্তান 0 পয়েন্টের কাছে। তো সেখান থেকে আমরা রাষ্ট্রপতির বাসভবনে যাই। রাষ্ট্রপতির বাসভবনে আমাদের একজন প্রতিনিধি গিয়েছিলেন, সেখানে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়। তো ওই সাংবাদিকরা কি বলবো আল্লাহ জানে, বলি ওই যে শেখ হাসিনাকে প্রশ্ন করলো রাজাকারের বাচ্চারা যারা মানে মাঠে নামছে এবং তারা দাবি নিচ্ছে, তারা অধিকার প্রাপ্য নাকি, শেখ হাসিনা বললো আমাদেরকে রাজাকারের বাচ্চা। আলহামদুলিল্লাহ সেই কথার বদলে তো আমরা এই স্বাধীন ভূখণ্ড আবার স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। তো ওইটা আসলে একটা বিস্ফোরণ টাইপ ছিল,
মানে যাকেই দমন করতে হবে তারই রাজাকার বানাই দেওয়া, শেষ। হ্যাঁ, দুইটা টার্ম ছিল, হয় রাজাকার না হয় জঙ্গি। ও কিন্তু মানে শুরুর দিকে মানে জঙ্গি জঙ্গি খেলা খেলতো, মানে একদম 13 পর্যন্ত, 13 থেকে 17 পর্যন্ত চিরুনি অভিযানের সময় জামাত শিবির। 17 পরে যখন দেখলো যে জামাত শিবির আর নাই, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, 17 পর থেকে আবার ওই জঙ্গি আর রাজাকার শুরু করে ফেললো। ফাঁসিও হলো বেশ কয়েকজন জামাত নেতাদের। তো তার তো দুইটা ট্রাম, এক হচ্ছে জঙ্গি না হয় রাজাকার। তো এই রাজাকারটা সে হচ্ছে মানে যত শিক্ষার্থী আছে সবাইকে, সে কিন্তু এখানে কিভাবে বলেছে, আপনি তো মানে আপনি কি সবাই মানে খুব স্পষ্টভাবেই শুনেছে এটা, যে মেধাবীদের রাজাকার হ্যাঁ, আর শুধুমাত্র মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা এক্সাইটেড রাখছে, আর বাকি সকল স্টুডেন্টদের রাজাকার বানাই দিছে। মানে মুক্তিযোদ্ধাদের বংশধরদের এক পাশে রেখে বাকি সব রাজাকার। যাই হোক, এই যে বিস্ফোরণ আমি আপনাকে যে শুরুতেই যেটা বলেছিলাম, এই যে দীর্ঘদিন ধরে মানে লালিত একটা করে ক্ষোভ যে জমা পড়েছে, হঠাৎ করে তা বিস্ফোরণ হয়েছে এই রাজাকার শব্দ দ্বারা। ওই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ওই দিন রাতেই প্রত্যেকটা ক্যাম্পাস, পুরো বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ওই দিন রাত 3টা পর্যন্ত মিছিল হয়েছে, আমি কি তুমি কি রাজাকার রাজাকার। 14 জুলাই পর্যন্ত ছোট ছোট মিছিল হইতো, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ছোট ছোট মিছিল। মানে আমি ওই যে ওগুলো তুলনায় বলছি আর কি, ছোট ছোট মিছিল। যখনই সে রাজাকার বলছে, ওই দিন রাতেই যারা মিছিলে আগে অংশগ্রহণ করতো না, কোনোদিন মিছিলে কি কোনো কিছু মানে যাই নাই, কোনো সময় রাজনীতি কি বুঝেও না, সেও মাঠে নেমে গেছে। রাইট। এই 14 তারিখ মানে 14 জুলাই রাত থেকে শুরু হয়েছে। তারপর 15 জুলাই, ওদিন আবার মজার বিষয়, রাতে আর্জেন্টিনার খেলা ছিল, তো ভোর রাতে ওই খেলা দেখে অনেকে ঘুমাইছে, আবার ওই সারা রাত মিছিল করছে 3টা পর্যন্ত। তো 15 জুলাই তো মিছিল করতে হবে, তো সময় দিচ্ছে, তো মিছিল করতে হবে। মনে হয় 11টার দিকে ছিল, দুঃখিত 11টার দিকে না, 2:30টার দিকে ছিল আমাদের সময় আর কি, 2:30টার দিকে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় তারা 3টার দিকে দিয়েছিল যে সময়টা, আমরা 2:30টার দিকে দিয়েছি, কারণ আধা ঘন্টা আগে আমরা মিছিলটা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা তো এসে একসাথে যুক্ত হতে হবে, এই কারণে আমরা একটু আগে দিতাম আর কি, মিছিলগুলো আমরা এইভাবেই দিতাম। তো ওই সময় কিন্তু আমি সামনে আসি নাই 15 জুলাই পর্যন্ত, কারণ স্বাভাবিক পরিস্থিতি ছিল, সবাই স্বাভাবিকভাবেই হচ্ছিল, কোনো বাধা ওই পর্যন্ত বড় কোনো বাধা আমরা পাইনি। মানে 11 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত আর কি, 15 জুলাই হামলা পর্যন্ত। তো যাই হোক, তো স্টুডেন্টের সংখ্যা কম ছিল একদম, মানে আমাদের অন্যান্য মিছিলগুলোতে যেমন হতো তেমন ছিল না। আর তারপরেও আমাদের প্রায় 500 থেকে 1000 খানিক স্টুডেন্ট হবে। আমরা এগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, ওমা ওখানে গিয়ে গিয়ে দেখি যে আমাদের মিছিলেতে যে আরো ছোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল, কারণ ওই রাতভর মিছিল করছে, তার ভোরে আবার আর্জেন্টিনার খেলা দেখে ঘুমাইছে, একদম মানে মাথায় গেঁথে আছে এই সিচুয়েশন গুলা। তো যাই হোক, আমরা যখন গেলাম, যখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা একত্রিত হলাম, তখন হঠাৎ করে খবর আসলো যে বিজয় 71 হলে আর সূর্য সেন হলে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ আটকায় রাখছে, তারা মিছিল আসবে তাদেরকে আটকায় রাখছে, আটকায় হচ্ছে তাদের উপর নির্যাতন করতেছে। আমরা যখন মানে ইয়েতে আর কি রাজু ভাস্কর্যে, তখন নাহিদ ভাইয়ের নেতৃত্বে তখন আমরা ওদিকে রওনা দিই, মল চত্বর হয়ে ওদিকে যাওয়া শুরু করি। তো বিজয়ে আমরা তো প্রথম বাধাটা হচ্ছে ইয়ে থেকেই, সূর্য সেন হল থেকেই পাই। সূর্য সেন হল থেকে বাধা পেলেও আমরা ডান দিক হয়ে ওইদিকে আবার 71 হলের দিকেও কিছু মানুষ বা মিছিলের একটা অংশ যাওয়া শুরু করে, কিন্তু মেয়েদের অংশটা যেটা, এটা সূর্য সেন হলের সামনেই, যেটা ওইখানেই হচ্ছে তারা অবস্থান নিয়েছিল। আর ছেলেদের একটা অংশ সূর্য সেন হলের দিকে, বিজয় 71 হলের দিকে যাচ্ছিল। তো সেখানেই একটু মানে যে ইট পাটকেল নিক্ষেপ হয়। অবাক করার বিষয় হচ্ছে এরা শটগান নিয়ে আসছে, আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। আর মজার বিষয় হলো কি, এগুলো তো এখন ডকুমেন্ট উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। পলক কিন্তু এর আগের দিন ঘোষণা দিয়েছিল যে যা লাগে সব দিবে ছাত্রলীগকে, এবং ওবায়দুল কাদের বলেছিল যে তাদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। রাইট। আপনি সরকার মানে ওদেরকে আর সরকার বলে লাভ কি, আমরা তখনই তো ওরা স্বৈরাচারী ছিল। তারপরও যদি বলতে হয় যে আপনি সরকার, যদি আন্দোলন কোনোভাবেই করতে হয়, দমন করতে হয়, তাহলে সেটা আপনি নেগোসিয়েশনের মাধ্যমে অথবা আইন শৃঙ্খলার রক্ষা কীভাবে করতে হয় সেটা আপনারা ব্যবস্থা করবেন।
কিন্তু আপনি আপনার দলীয় বাহিনীকে অস্ত্র দিয়ে দিচ্ছেন এবং বলছেন যে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের দমন করার জন্য আপনার এই ক্যাডাররাই যথেষ্ট। ওবায়দুল কাদের কিন্তু সরাসরি এটা বলেছে। তো যাই হোক, ওরা শটগান দিয়ে কিন্তু আমাদের উপর গুলি খেলা ওইখান থেকেই শুরু করছে। তারপর হচ্ছে ওই যে ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করছে। আমরা তো ছাড় দেন মানুষ না, আমরাও করছি, আমরা করি না যে এমনটা না। ওখানে কিছু বাইরে আমরা করছি, কিন্তু লাঠি সোটা তো আমাদের কাছে ছিল না, আমাদের প্রস্তুতিও নেই। আমরা কি আর এদের সাথে করি? আমি ইট পাটকেল নিক্ষেপ করছি, তো এদের প্রস্তুতি তো একদম আগে থেকেই, আগের দিন রাত থেকেই রাজাকার রাজাকার স্লোগান যখন আমরা দিলাম, তো ওই দিন রাত থেকেই কিন্তু এদের প্রস্তুতি। এরা লাঠি সোটা নিয়ে আমাদের ধাওয়া দেয়, আমাদের হাতে কিছুই নেই, আমাদের নর্মালি পিছনে ব্যাক করতে হয়। তো সেখান থেকে আমরা অনেকে আহত হয়ে গেছেন, সেখানেই অনেককে ধরে হসপিটালে নিয়ে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে পিছু হটছি। তো যখন হচ্ছে আমরা মূল রাস্তায়, তখন নাহিদ ভাই মাইকে ঘোষণা দিয়েছিল যে আপনারা ভিসি চত্বরে অবস্থান নেন, এই জায়গাটা নিরাপদ, এইভাবেই সে বলছিল, স্পষ্টত মনে আছে। তো আমরা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমরা তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোন জায়গাটা নিরাপদ আর কোন জায়গায় কম আক্রমণের শিকার হবে এটা তো আমরা তো বুঝবো না। যেহেতু নাহিদ ভাই বলছে, তো এই জায়গাটা তো নিরাপদ হতে পারে, বা আমরা একটু সেফ জোনে অবস্থান নিতে পারবো। তো যখন আমরা এখানে অবস্থান নিলাম, মেয়েরা সহ আমরা, মানে ছেলেরা খুব কমই ছিলাম এখানে, হঠাৎ করে ছাত্রলীগ ওই যে ওখান থেকে ক্ষিপ্র গতিতে আমাদের দিকে আগে আসতেছে। আমি এর আগে মানে জিনিসটা এভাবে এক্সপ্লেন করবো যে মনে হয়েছে ওই দুইটা হল থেকে যে আজরাইল নেমে আসতেছে আমাদের উপর, ঠিক এমন ইট কাপ, মানে বৃষ্টির মতো ইট ফেলাইতেছে আমাদের উপর। এদিকে তো কিছুই নেই আমাদের হাতে, ওরা বৃষ্টির মতো ইট ফেলাইতেছে আমাদের উপর। তো কোনো উপায় না পায়, ইট থেকে তো বাঁচতে হবে, কোনো উপায় না পায় দুইটা লাল বাস ছিল এখানে দাঁড়ানো, দুইটা লাল বাসে চিপায় আমরা দাঁড়িয়েছি যে ইট গুলা থেকে যাতে আমরা বাঁচতে পারি। আচ্ছা। আর আমরা মানে ভাবছিলাম যে পুরো মিছিলটা তো আমাদের সাথেই থাকবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই মিছিলটা, যে মূল মিছিলটা, আমাদের কয়েকজনকে এখানে ফেলে, প্রায় 50-60 জনকে, আমাদের মেয়েরা সহ আমাদেরকে এখানে ফেলে তারা ওদিক দিয়ে পিছু উঠে গেছে টিসির দিকে আর কি। তো এইখানে এই যে লাল বাসের, এটা তো কাহিনী সবাই জানে, আমাদের সিয়াম আন্নুফাইস মাথা ফেটে এখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ওই যে হাসিনা, দেয়ালে যে হাসিনার নাম করা এবং হচ্ছে নিচে একজনের মাথা ধরে এভাবে শুয়ে পড়েছিল, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিয়াম, আমারই ডিপার্টমেন্টের 18 ব্যাচের ছাত্র। আচ্ছা। সে প্রচণ্ড রকমের আঘাত পেয়ে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেখানে আমাদের 4 জনের হাত ভাঙে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 জন। আমার ডান হাতের এখানে মাইনর ফ্র্যাকচার হয়, এইখানে হয়, এইখানে হয়। তারপরে আমার ওই যে পিছনের দিকে রডের বাড়ি খায়, পিছনে তাকানো সুযোগ নাই, তারপর কাঠের চিড়ি দিয়ে বাড়ি দেয়। কিছু দাগ শরীরে এখনো আছে, দেখানোর তো কোনো পসিবিলিটিস নাই এখানে। ওই দাগগুলো 15 জুলাইয়ের, ডিবিন না। তো যাই হোক, আমরা একটা মজার বিষয়, আমাদের যাদের হাত ভাঙছে এবং হাতে আঘাত লাগছে সবার কিন্তু ডান দিকে। এটা কেন জানেন? আমাদের এখানে মেয়েরা ছিল, মেয়েদেরকে তো সেভ করতে হবে। আপনি যখন ওই যে 15 জুলাইয়ের ওই ভিডিওটা দেখবেন যে লালবাস থেকে ছাত্রলীগ মানে একটার সময় বলছে যে তোমরা বেরিয়ে যাও, তোমাদেরকে আর মারবো না, তখন কিন্তু মানে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন মেয়েদেরকে আমরা দিকে, আমাদের বাম দিকে রেখেছিলাম, যাতে হচ্ছে ছাত্রলীগ মারলে আমাদের মারে আমাদের বোনদের কিছু না হয়। বাম দিকে আমরা ছিলাম হচ্ছে ফুটপাতের এই পাশে, আমরা ছিলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণের দিকে আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয় গেট যেটা বলে, আমরা ওদিকে যাচ্ছিলাম। তো আমাদের বাম পাশে মেয়েরা আর ডান দিকে আমরা, ছাত্রলীগ এদিকে। ক্রিকেট খেলার মানে শুরু হওয়ার আগে বা ফুটবল শুরু হওয়ার আগে, ম্যাচ শুরু হওয়ার আগে একজন খেলোয়াড় আরেকজনকে হ্যান্ডশেক করতে করতে যায় না, আমাদের অবস্থাটা ছিল এমন। আমরা যাচ্ছিলাম আর এরা এক এক করে সিরিয়ালে দাঁড়াইছিল, এক একজনের পিঠা এক এক রকম, মানে আমরা সবগুলো পিঠা একজনে দেয় নাই, ধরে নিতে পারেন যে একটা পিঠা একজনে দিচ্ছে এমন। তো এরা এইভাবে সিরিয়ালে দাঁড়াইছিল, আমরা যাচ্ছিলাম আর পিটাচ্ছিল এমন আর কি। তো যাই হোক, বোনদের আমরা বামে রাখার কারণে আমাদের সবাই যারা আহত হয়েছি সবাই আমরা মানে ডান হাত, বাম দিকে রাখার কারণে আমাদের ডান দিকে আমরা আঘাত পেয়েছি। আমাদের 4 জন ভাই হাত ভেঙেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তারপরে হচ্ছে একজন ভাই বললামই তো, মাথায় হাত দিয়ে যিনি পড়েছিলেন, একটা আইকনিক ছবি ছিল, সেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তন্নির ছবিটা ভাইরাল হয়েছে, এই কারণে এটা দরকার ছিল, কারণ মানুষের মনে সার জাগানোর জন্য এগুলো দরকার ছিল। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএমের ছবিটা ভাইরাল হয়েছে। তো 15 জুলাই না
এবং মানে মূল কাহিনীটা সবাই কেন জানি ইগনোর করে গেছে, যে এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল। কোনো মিডিয়াতে কিন্তু আপনি দেখবেন না, মানে আমাদেরকে চরমভাবে ইগনোর করা হয়েছে। ইতিহাস বিকৃতি আমি বলবো না, ইগনোর করা হয়েছে বলবো। কারণ ইতিহাস বিকৃত তো হচ্ছে কি ইচ্ছা করে মানে একটার জায়গায় আরেকটা লিখে দিলে, কিন্তু এইখানে তো মানে একটার জায়গায় আরেকটা লিখে নেই, একটা লিখছে আরেকটা বাদ দিচ্ছে, তো এটা ইগনোর করা বলবো আমি। এটা মানে সাংবাদিক ভাইরা কেন করলেন বা হচ্ছে এখনো বা এটার আলোচনা হয় না কেন, আল্লাহ ভালো জানেন। আমরা ওই ভাই, স্পটেই 25 জনের মতো আহত হয়েছিলাম। আপনার আপনার এই জুলাইয়ের গল্প অথবা বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে গল্প বলতে গিয়ে আপনি বারবার একটা বিষয় নিয়ে আসছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বঞ্চনার ইতিহাস। এটি আমি অবশ্যই বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু না, বরং যে কেউ তার প্রাপ্য থেকে যদি বঞ্চিত হয় সেটির পক্ষে তিনি কথা বলবেন ডেফিনেটলি। তবে সেটি নিশ্চয়ই অন্য কারো অবদানকে অস্বীকার করা বা ছোট করার মধ্য দিয়ে নয়। আমি জানি না আমাদের দর্শকরা আপনার কথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করার কোনো মেসেজ পায় কিনা। না না না, সে কারণে আমি ব্যাপারটা ক্লিয়ার করলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবদান ছিল, ভূমিকা ছিল, সেটিও অনস্বীকার্য, সেটিও অবশ্যই ইতিহাস সঠিকভাবে স্মরণ করবে। তবে এক্ষেত্রে যদি কোনো কমতি থাকে, ঘাটতি থাকে, আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাবেক বর্তমান যারাই আছে এর সাথে সংশ্লিষ্ট, তাদেরই উচিত তাদের ভূমিকার ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসা। না আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই ছোট করছি না, তাদের যথেষ্ট অবদান আছে, যথেষ্ট বলবো না, তাদের খুব গুরুত্বপূর্ণ অবদান এখানে আছে। তো আমি যেটা বলছিলাম এটা মনে হয় না মানে আপনি বুঝতে পেরেছেন, অবশ্যই আপনার দর্শকরা বুঝতে পেরেছেন কিনা আমি আবারও ক্লিয়ার করছি। আমি বলেছি যে একটা নামকে ইগনোর করা হয়েছে। রাইট। সচেতনভাবে যদি এমনটা হয় যে কোনো একটি নামকে আসলে ইন্টেনশনালি ইগনোর করা হয় বা সেটাকে যদি বাদ দেওয়া হয়, ডেফিনেটলি এটা তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় করে নাই। আমরা সেটা সাপোর্ট করি না, যে কেউ যেই করুক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটিকে আমরা সাপোর্ট করি না। বাট অবশ্যই। সেই জায়গা থেকে আমার মানে আমার প্রত্যাশার জায়গাটা হচ্ছে এমন যে এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসুক, তারা তাদের যে ভূমিকা সেটি আসলে তারা প্রকাশ করুক, সেটি আসলে তাদের স্বীকৃতিটুকু তারা আসলে বুঝে নেক। সেই জায়গাটা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের প্রতি আমি রাখতে চাই। আমি অবশ্যই। একটু জানতে চাই যে আপনি 15 তারিখ পর্যন্ত তো মাঠে এভাবে ছিলেন। আমরা যতটুকু জেনেছি আপনি আন্দোলন করতে গিয়ে একটা পর্যায়ে আপনি গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন। সেই গ্রেপ্তারটা কবে হয়েছিলেন? আহ, আপনি একটা প্রশ্ন মনে হয় ভুলে গেছেন, যে আপনি বলেছিলেন যে আমি কখন ফ্রন্ট লাইনে আসলাম। এক্স্যাক্টলি। আমি সে প্রশ্নটাই আমি আগে ওটা বলি। Sure. এই 15 জুলাই মানে এরকম হামলা তো আমরা কখনোই এক্সপেক্ট করি নাই। যখন হচ্ছে এখানে হামলা হলো তখন আমাদের যিনি নেতৃত্বে ছিলেন তিনি সহ এবং যারা মানে সামনের দিকে ফ্রন্ট লাইনে ছিলেন অনেকেই হচ্ছে তখন মানে আন্দোলন থেকে সরে পড়ে আর কি। আচ্ছা। মানে একেবারে না, তারা বলে যে ফ্যামিলি প্রবলেম আছে বা হচ্ছে ওই চাপটা, যে চাপটা হচ্ছে এর আগের নেতৃত্বে যারা ছিলেন পেয়েছিলেন তারা সেটা পাচ্ছেন। তো মুভমেন্ট তো চালাই যেতে হবে। আমি নিজে আহত হয়েছি, তো কোনো সময় তো মানে বললাম না যে অধিকার আদায় করতে হবে, এখন যেহেতু আহত হয়েছে আরো আগে মানে এটা নিয়ে আসতে হবে। তো তখনই সামনে আসে এই 15 তারিখের পর থেকে হ্যাঁ সামনে হ্যাঁ আসা। হ্যাঁ, এই মানে হাত হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত প্লাস্টার ছিল, প্লাস্টার করা ডান হাত। ইয়েতে 15 জুলাই তো আহত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে আমাকে হচ্ছে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি নিয়ে যায়, সেখানে ছাত্রলীগ হামলা করছে ইমার্জেন্সিতে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ পর্যন্ত গিয়েছিলাম ওই যে এই আহত শরীর নিয়ে, সেখানেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেছিলাম। তো আমাদের ওই যে অগ্নিকন্যা স্বর্ণারিয়ার কথা বলেছিলাম, সে একা আমাকে মানে উঠিয়ে রিক্সায় করে প্রথমে নাকি ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলেন ইমার্জেন্সিতে যখন ছাত্রলীগ হামলা করে। সেখান থেকে সে এত দূর পর্যন্ত মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে যেটা ন্যাশনাল হসপিটাল আছে সেই জায়গায় আমাকে নিয়ে যায়। তো সেখানে আমার চিকিৎসা হয় এবং হচ্ছে ওই দিন রাতে আমাকে ব্লাস্টার করে। ওই হসপিটালে কিন্তু থাকতে পারিনি, ছাত্রলীগ হামলা করবে ওই কারণে। তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত প্লাস্টার, এই প্লাস্টার নিয়ে পরবর্তী দিন মানে 2টার দিকে 2:30টার দিকে আমরা ঘোষণা করি যে বিক্ষোভ মিছিল হবে, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছে। তো 16 তারিখ 16 জুলাই। তো সকাল 11টার দিকে এই প্লাস্টার নিয়ে সকাল 11টার দিকে আমি এবং তখনকার বিএনসিসির ইনচার্জ ছিল হচ্ছে স্বপন মিয়া, তাকে নিয়ে আমরা গুলিস্তান যাই এবং গুলিস্তান থেকে 200 লাঠি কিনি, স্টাম্প। ছাত্রলীগ মারছে, এখন থেকে কোনোভাবে ছাড় নেই, ওদেরকে বিটাতে হবে। সত্যিকার অর্থেই এই 200 স্টাম্প কিনি। তখনকার শিবিরের সভাপতি ইকবাল ছিলেন, ইকবাল ভাই থেকে অর্থনৈতিক সহযোগিতা আমরা কিছুটা পাই এবং হচ্ছে আমরা সাধারণ স্টুডেন্ট থেকে টাকা উঠাতাম, ফান্ড কালেকশন করতাম, ওই ফান্ড আমাদের কাছে ছিল, ওগুলো দিয়ে স্টাম্পগুলো কিনে। এবং 2:30টার দিকে আমরা সেই স্টাম্প নিয়ে মিছিল শুরু করি।
16 জুলাই পুরান ঢাকার ইতিহাসে একটা মিসিভ মুভমেন্ট হয়েছিল, এবং সেই মুভমেন্টে আমাদের 4 জন ভাই গুলিবিদ্ধ হয়েছিল কোর্ট কাছারির কাছে, কাউন্সিলর ছোটন আওয়ামী লীগের তার হাতে। তো ওই মুভমেন্টেই আমার সামনে আসে, মানে 15 জুলাইয়ের পরে যখন নেতৃত্বের ঘাটতি তৈরি হয়েছে তখন সামনে আসে। তখন আর পিছিয়ে থাকার নয়, এখন শিবির ট্যাগ দিলে দিক, তো আমাদের মুভমেন্ট আমাদের চালা যেতে হবে। আহত হাত নিয়ে তখন আপনি মূলত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে 14 জুলাই, যখন হচ্ছে সে নিজেকে মানে শুধুমাত্র জাস্ট ছোট্ট একটা অংশ, মানে পুরো বাংলাদেশের ছোট্ট একটা অংশকে সে হচ্ছে এই দেশের মালিকানা দিয়ে দিয়েছে, বাকি সবাইকে এই দেশের থেকে মানে এই দেশ থেকে বিতাড়িত করার একটা ট্যাগ দিয়ে দিচ্ছে রাজাকার বলে। তখন থেকেই মূলত হচ্ছে তার পতন শুরু হয়ে গেছে আর কি। তখন থেকে আমরা আমাদের মনোবজ্জে ধরে নিয়েছি যে এই তো অভ্যুত্থান শুরু। তখন আমাদের যে এটা সেন্ট্রাল পেজ ছিল বৈষম্যদের ছাত্র আন্দোলন নামে গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ ছিল, ওই গ্রুপে অনেক ছেলেরা পোস্ট করে যাচ্ছিল, ভাই গণ অভ্যুত্থানের ডাক দেন, ভাই গণ অভ্যুত্থানের ডাক দেন। ওই মানে গ্রুপটা এখনো আছে, যদিও এটা মানে আমাদের হাতে নাই আর কি, আমাদের হাতে নাই এবং নাহিদ ভাইদের আসিফ ভাইদের কারো হাতে নাই, এটা হ্যাকড হয়ে গেছিল আর কি। তো ওই গ্রুপের পোস্টগুলো এখনো আছে, আপনি গেলে দেখবেন 16 জুলাইয়ের পোস্ট, 16 জুলাই দুঃখিত 14 জুলাই বা 15 জুলাই পোস্ট, ভাই গণ অভ্যুত্থানে ডাক দেন, আমরা আছি রাজপথে না, গণ অভ্যুত্থানে ডাক দেন। বুঝতে পেরেছি না? তখন থেকে হচ্ছে আমার সামনে আসে, এখন তো স্বাধীনতার জন্য লড়তে হবে। 17 জুলাই সেম, 16 জুলাই যখন হচ্ছে আবু সাইদ ভাই সহ সারা বাংলাদেশে আমাদের বাইরে শহীদ হলেন। বিষয়টা কেমন দেখেন যে এটা তো কিছু না, স্টুডেন্টদের একটা অধিকার, ভাবলে কতটা সহজ মনে হয় না? কিন্তু এইটার জন্য তাদেরকে মেরে ফেলতে হবে, মানে জাস্ট মানে কল্পনা করলে কেমন লাগে। আমি তো ওই যে তারা আসলে আন্দোলনের নিজেদের পতনের ডাক শুনতে পাচ্ছিলেন আই থিঙ্ক, মানে ভাবতেই না আসলে কেমন লাগে। আপনি দেখেন ওই যে এখন তো আমি তো মাঝে মধ্যেই বলি যে এরা বুইরা খাটাস, যেগুলোর এখন আমরা নিয়ে আসছি, এবং রাজনৈতিক দলগুলোর যেই হেড আছে পলিটিক্যাল লিডার, সবগুলো আসলে মানে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে বাংলাদেশে থাকতে থাকতে। এই কারণে যে জুলাইকে একদম নর্মালাইজ করে ফেলছে এরা, একদম নর্মালাইজ করে ফেলছে। মানে আবু সাইদ ভাইয়ের বিষয়টা এখন এমন বানাই ফেলছে যে এখন মানে আবু সাইদ ভাইয়ের বিষয়ে যদি কেউ কোনো কথা বলে তখন এটাকে একদম সাধারণ মানে মনে হয়, তারা এমন করে ফেলছে এটা। মুগ্ধ ভাইয়ের যে বাড়ি লাগবে বাড়ি, আপনি দেখেন যে একটা মুভমেন্ট হচ্ছে, সেখানে আপনি মানে আপনার ক্লাসমেটদের এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটির ছেলেদের পানি খাওয়াচ্ছেন। সকাল থেকে মুভমেন্টগুলো হতো কীভাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কোনো খাওয়া দাওয়া নেই ঘোষণা করলে, উনি পানি লাগবে পানি এইভাবে ডাকছেন, একটা বুলেট এসে ওনাকে মানে একদম এবার ওবার ভেদ করে ফেলছে। মানে জাস্ট দোষ আছে কোনো, আপনি নর্মালাইজ করে ফেলছে জিনিসটা মীর মুক্তার। অবশ্য ওনার যাই হোক আর কিছু না বলি এই ব্যাপারে, মানে খুব খারাপ লাগে আর কি ভাই। তবে আমি কারাগার থেকে বের হয়ে বলেছিলাম, এখনও আমি বলি যে আমার জীবনটা একটা বোনাস। হাদি ভাইয়ের উপর গুলি লাগছে, আমার বাড়িতে সন্ত্রাসীরা গেছে। হাদি ভাইয়ের উপর গুলি লাগার আগেই আমার বাড়িতে সন্ত্রাসীরা গেছে। কেউ মানে এটা মনে করার সুযোগ নেই যে কেউ আবার সিম্পেথি গেইন করবে কোনো গল্প বলে। আমি এটা ওই যে আমাদের প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজ ভাই ওনাকে জানিয়েছি এবং আমাদের থানায় জানিয়েছি, যথেষ্ট জায়গায় ওই যে হাদি ভাইয়ের উপর গুলি লাগার আগেই জানিয়েছি এগুলো। এবং যে সন্ত্রাসীরা, আমি মামলা করেছি দুইটা মামলা, একটা হচ্ছে শেখ হাসিনার এগেনস্টে আর আরেকটা হচ্ছে সময় টিভির এগেনস্টে। সময় টিভি তো তখন আমাদের জঙ্গি বানাই ফেলছে মুভমেন্টের সময়। এই দুইটা মামলা আমি করেছি, হয়তো এগুলোর জন্যই মানে বিভিন্ন সময় থ্রেট পাচ্ছি। আমি এখন অপ্রাসঙ্গিক, কারণ আমি আগে থেকেই মানে আমার চিন্তা ছিল আমি একাডেমিশিয়ান হব, পলিটিক্যালি কোনোভাবে আমি এঙ্গেজ হব না। আমি অনেক দিন ধরেই অপ্রাসঙ্গিক, শুধুমাত্র এই মামলাগুলোর জন্যই হয়তো আমি থ্রেটগুলো পাচ্ছি। যাই হোক, 17 জুলাই অপ্রাসঙ্গিক হয়ে গেলেন কেন তাহলে? আমি একটু দ্রুত আগাতে চাই। আমি আপনার গ্রেপ্তারের গল্পটা জানতে চাচ্ছিলাম। আপনি আসলে কখন গ্রেপ্তার হয়েছিলেন? ইনফ্যাক্ট কতদিন ভেতরে ছিলেন, গ্রেপ্তার ছিলেন, কারাগারে ছিলেন? 19 জুলাই গুম হয়েছিলাম, গ্রেপ্তার তো বলা যায় না, গুম হয়েছিলাম। 19 জুলাই যখন হচ্ছে আমাদের পরিকল্পনা ছিল এরকম যে যেহেতু হচ্ছে পুলিশ কোনো মুভমেন্ট শুরু করতে দিবে না,
তো আমাদের পরিকল্পনা ছিল মানে 2 ধরনের। এটা হচ্ছে আমরা যারা নেতৃত্বে আছি তারা পুলিশের কাছে যাবো, বাকবিতণ্ডা করব। আর হচ্ছে 2 দিক দিয়ে আমাদের স্টুডেন্টের মিছিলগুলো স্লোগান দিয়ে একসাথে হয়ে যাবে। তো একসাথে যদি 500-1000 স্টুডেন্ট জড়ো হয়ে যায়, এই 150 পুলিশ সাহস করবে না গুলি-টুলি করতে। এর আগেই কিন্তু আমাদের প্রায় 20 জন ভাই শহীদ হয়েছে 18 জুলাই। তো 19 জুলাই যদি এমন হয় যে আমরা পুলিশের সাথে সংখ্যা অনেক বেশি, তখন আর ওরা এই সাহসটা করবে না। তো তাই আমরা কিছু যাই আর কি, জীবনের তো আর ওই সময় ইয়ে করে না। সকালেই ওই দিন শুক্রবার ছিল, সকালেই আম্মারে ফোন দিয়েছিলাম যে আম্মা মাফ করে দিও। ঠিক এমনই ভয়েসটা ছিল, এটা তো ডিবি শোনায় পিটাইছে, এটা জীবনে ভুলার মতো না আর কি, মানে নিজের ভয়েস নিজেই শোনাইছে আমাকে। আম্মা মাফ করে দিও, যে আমি যেতে তো হবেই, যদি বেঁচে থাকি তাহলে বিকালে আমি এসে ফোন দিব, আর যদি ফোন না পাও তাহলে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। জাস্ট এতটুকুই, 30 সেকেন্ডের কথা। যে আম্মা তো যে বাবার তো এইগুলো কোনো দিন শুনতে পারবে না। তারপর আম্মারে এর আগেই বুঝিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু 15 জুলাই থেকে নিয়মিতভাবেই মানে আহত হয়েছিলাম। 15 জুলাই আহতর নিউজগুলো কিন্তু বাড়িতে দেখেছিল যে স্ট্রেচারে বসে আছি। তো এর আগের মজার কাহিনী আছে, আমি কিন্তু শিবিরের মেসে ছিলাম। 18 জুলাই আমার বাসায় রেড দেয় পুলিশ। তো শিবির তখনকার সভাপতি ইকবাল ভাই বলতেছে যে দ্রুত ওই জায়গা ত্যাগ করেন, না হলে তুলে নিয়ে যাবে। তো আমি আমার দেখতেছিলাম আর কি, আমি নিচে চলে আসছিলাম, দুপুরা মাঠের পাশেই ছিল আমার বাসা। মাঠ থেকে আমি দেখতেছিলাম যে পুলিশ উঠতেছে, বাসায় দণ্ড করে খুঁজে আসছে। তো ওই দিন রাতে আবার আমি নদীর ওপারে শিবিরের মেসে ছিলাম, ওই মেস থেকেই কিন্তু আসা। আবার এবং ওই যে মানে মোবাইল একটা ট্রেকিংয়ের বিষয় আছে না, তো মোবাইলটা বালাসুর গিয়েছিলাম আমি। শিবিরের তখনকার প্রচার সম্পাদক ইব্রাহিম ভাই, এখন কোথায় আছেন জানি না, উনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ইব্রাহিম ভাইয়ের বাইকের পিছনে বসে বালাসুর পর্যন্ত গেছিলাম, যাতে আমাকে ট্রেস করতে না পারে, পুলিশ যাতে বুঝতে পারে যে আমি বালাসুর আছি। তো সেখানে গিয়ে মোবাইলের পার্টস সব কিছু খুলে ফেলছিলাম, যাতে একদম মানে অনেকে আছে মোবাইল বন্ধ করে রাখলেও ট্রেস করতে পারে, পার্টস ব্যাটারি সব কিছু খুলে ফেলছিলাম ওখানে গিয়ে। তার ওখান থেকে ব্যাক করেছে এখানে, যাতে পুলিশ বুঝতে পারে যে আমি ওখানে আছি, ওখানে গিয়ে মোবাইল বন্ধ করে ফেলেছি। আমাদের মাথায় কিছু একটা বুদ্ধি ছিল আর কি। তো ওই দিন হচ্ছে তারপর দিন আর কি সকালবেলায় আমরা 18 তারিখ কোনো মুভমেন্ট করি নাই, কিন্তু 18 জুলাই। তো 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাইরেই মূলত প্রতিরোধ করেছেন। আমরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নামতে পারিনি, নামলেও একদম ছোটোখাটো মিছিল, তারপরে শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় পারে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় তো 17 জুলাই থেকে একদম নাই। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম ছোটোখাটো কয়েকটা মিছিল বের করছিলাম, তারপরে শেষ একদম রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু 18 জুলাই পুরো প্রতিবাদটা বা পুরো আন্দোলনটা ধরে রেখেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইরা তাদের জীবন দিয়ে। আপনি দেখবেন যে মানে একটা আপু উনি কেঁদে কেঁদে বলতেছেন যে একজন ভাইয়ের লাশ নিয়ে আসতেছে তাদের ইউনিভার্সিটির নিচ দিয়ে স্ট্রেচারে, উনি উপর থেকে কেঁদে কেঁদে বলতেছেন যে আমার ভাইয়ের শহরের বাচ্চারা মেরে ফেলছে। আপনি দেখবেন মানে এই ভিডিওটা দেখলে না, আমি জাস্ট দেখাই ভিডিওটা, মানে যাই হোক ভিডিও তো এখানে দেখানো যায় না, ওই করা যাবে। ওইটাই ছিল হচ্ছে 19 জুলাই আমাদের বের হওয়ার মূল মন্ত্র আর কি। তো 18 জুলাই আমাদের বাসায় রেড হয়, সেটা শিবিরের সভাপতি ইকবাল ভাই আমাকে বলেন যে তোমার বাসায় রেড হবে, তুমি দ্রুত বাসা ত্যাগ করে নদীর এপারে চলে আসো। তাদের বাসা ছিল নদীর ওই পার। তো নদীর ওই পারে তাদের বাসাতে গিয়েছিলাম, তাদের বাসাতে 18 জুলাই রাতে ছিলাম। এবং 19 জুলাই শুক্রবার ছিল, সকালবেলায় ফোন দিয়ে বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম, কারণ 18 জুলাই ভাইদের বুকে তাজা রক্ত যেভাবে বিদায় দিয়েছেন, এটা থেকে ঘরে বসে থাকার কোনো উপায় নেই। তো 19 জুলাই সকালেই বাড়িতে ফোন দিয়ে বলেছিলাম যে আম্মু মাফ করে দিও, আর শহীদ হয়ে গেলে জানাতে দেখাবো, আর যদি বেঁচে থাকে তাহলে বিকেলে ফোন দেবো। এই একটা ছোট্ট কল ছিল। তারপরে আমাদের পরিকল্পনা ছিল 19 জুলাই আমরা পুলিশের সাথে একটা দল বাকবিতণ্ডা করবো, যারা আমরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি। আর স্টুডেন্টের যে মূল মিছিলটা, তারা 2 জায়গা থেকে, একটা হচ্ছে সদরঘাট আর হচ্ছে লক্ষ্মীবাজার, এই 2 জায়গা থেকে মিছিল নিয়ে তারা একসাথে ঢুকে যাবে। তো পুলিশের সাথে স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে গেলে পুলিশ আরও সাহস করবে না সেখানে। তো আমরা গেছিলাম বাকবিতণ্ডা করতে আমাদের পরিকল্পনা অনুযায়ী। তো পুলিশের সামনে যাওয়ার পরেই পুলিশ হচ্ছে শুরুতেই আমি দেখলাম যে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। তারপর স্টুডেন্টরা জড়ো হতে পারছে না, মানে মিছিল নিয়ে আসতে পারতেছে না।
তো তখন হচ্ছে বুঝতে পারলাম যে আমার এখন পিছু হটতে হবে, আমাদের পরিকল্পনা চেঞ্জ করতে হবে আর কি। তখন বুঝতে পারলাম যে ওরা আমাদের পরিকল্পনা হয়তো আগে থেকেই জেনে গেছে। তখন পুলিশরা হচ্ছে ওই যে 5-6 জন করে পুলিশ তারা চারদিকে পাঠিয়ে দিচ্ছিল, এবং যেখানে 2-3 জনের বেশি মানুষ দেখছিল সেখানে লাঠিপেটা করে মানে সরাই দিচ্ছিল আর কি, ছত্রভঙ্গ করে দিচ্ছিল। তো আমরা পিছু হটার সিদ্ধান্ত নিলাম। ইতিমধ্যে হচ্ছে ডিবির লোকজন চলে আসে এবং আমাদের ঘেরাও করে ফেলে। আমরা যেই 10-12 জন ছিলাম তাদেরকে ঘেরাও করে ফেলে। তো আমাদের প্রক্টর জাহাঙ্গীর যিনি ছিলেন উনি বললেন যে তোমরা যদি চলে যেতে চাও তাহলে তোমাদের বাসা পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসবো, এই কথা বলে। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের পরিকল্পনা এমন ছিল আর কি, ঠিক আছে আমরা এখন ব্যাক করছি এমন। তো আমরা যখন ব্যাক করছিলাম সভাপতি হচ্ছে আমি যেহেতু এখানে নেতৃত্বে ছিলাম, আমার দায়িত্ব হলো সবাইকে এখানে মানে নিশ্চিত হওয়া যে সবাই সেফ। তো সবাইকে হচ্ছে সামনে রেখে আমি পিছনের দিকে ছিলাম, সবাই সামনে আছে আমি একদম পিছনে। তো পিছন থেকে আমাকে ডেকে মানে একদম হঠাৎ করেই ডিবির গাড়িতে উঠে ফেলে। তো আগে থেকেই তো তাদের টার্গেটেড ছিলাম। ডিবির গাড়িতে উঠানোর পরে সেখানে মারধর শুরু, প্রচণ্ড রকমের মারধর আমাকে করে গাড়িতে। তো আমি তো ভেবেছিলাম যে গাড়িতে যেটা মারধর করেছে এটাই অনেক, কারণ আমি এসবের কোনো সময় সাক্ষী ছিলাম না, বা এসব শুধু শুনতাম বা খবরে দেখতাম যে ডিবি অনেক টর্চার করে ধরে নিতে পারে সাধারণ মানুষদের বা হচ্ছে নির্দোষ মানুষদের, কিন্তু ওই সময় এটা দেখেছি আর কি। আমি ভেবেছিলাম যে গাড়িতে যেটা করেছে এটাই মনে হয় সর্বোচ্চ, কিন্তু না, গাড়ি থেকে ডিবির যেটা মিন্টি রোডে প্রথমে আমাকে সেখানে নিয়ে যায় আর কি। তো সেখানে চোখে কাপড় বাঁধে, 3 লেয়ারের কাপড় বেঁধে আমাকে একটা রুমে নিয়ে যায়। আমি বুঝতে পেরেছি সেই রুমটা শূন্য রুম। সেখানে নিয়ে বিভিন্ন ধরনের টর্চার করে আমাকে শক দেয়, এবং হচ্ছে যেটাকে বাঁশ ডোলা বলে আর কি, যেটা আমি আগে জানতাম না, আমি এটাকে বেলুনের মতো বলে ফেলতাম। তো তারা বাঁশ ডোলা দেয়, এবং হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপের মাইট ছিল। দ্বিতীয় ধাপের মাইট হচ্ছে আমাকে পুরো শরীরে পেটায়, একদম পায়ের পাতা হাতের তালু থেকে শুরু করে, এবং প্রথম ধাপেই হচ্ছে আমার বাম হাতটা ভেঙে দেয় আর কি। এইভাবে বলে যে তোর ডান হাত ছাত্রলীগ, তখন ডান হাত আমি ঝুলে রাখতাম, এ বলেছিল যে ডান হাত তোর ছাত্রলীগ আছে, বাম হাতে আমরা ভেঙে দিব। ওরা হচ্ছে আমার বাম হাতটা হচ্ছে ওদের হাতে লাঠি থাকে না, ওই লাঠিটা দিয়ে হয়তো চোখ তো বাঁধা ছিল আমি দেখি নাই, চাপ দিয়ে ধরে রেখেছিল, এটা একদম প্রচণ্ড রকমের ভেঙে গেছিলো আর কি এই জায়গাটাতে। এখন আমার হাত বাঁকা, তো বাম হাতটা যেভাবে বাঁকা ছিল সেভাবে জোড়া লেগে গেছে, কারণ কোনো চিকিৎসা ছিল না। তো যাই হোক, ওদিন মানে রাতেই না জানি তারপর দিন রাতেই ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে যায়, এভাবে বলে আর কি, প্রস্তুতি নিয়ে এনে ক্রসফায়ার দিব। আমার সাথে আরও 3 জনকে নিয়ে যায় একদম চোটটুক বেঁধে শাহবাগের দিকে, কারণ ফুলের দোকান ছিল, তো বুঝতে পেরেছেন শাহবাগের দিকে। তো সেখানে প্রায় 25 রাউন্ডের মতো ওরা ফাঁকা গুলি করে, তো ফাঁকা গুলি করে, এবং হচ্ছে আমার হাতে একটা বস্তা ধরায় দেয়, এবং সেখানে তারা ভিডিও করে, ককটেল ছিল সেখানে। এটাই তারা রিকভারি হিসেবে মামলা সাজায় আর কি। তো এটা মামলা দায়ের করার পরে মনে হয় যে খুব সম্ভবত 21শে জুলাই তারা আমাকে আদালতে উঠায়। আদালত তখন একদম মানে শুনশান নীরবতা। 2 দিন পর, সম্ভবত 2 দিন পরে হবে। 21শে জুলাই আমাকে আদালতে উঠায়, সেখান থেকে আমাকে 3 দিনের রিমান্ড নেয়। রিমান্ডে যদিও মারে নাই, যা আমার আগেই মারছে। তো ওই সময় আর কি আমার ওই যে এই হাত ঝুলে রাখার জন্য একটা ছিল বেন্ডিজ টাইপ, তো 2 হাতে এভাবে ঝুলে রাখতাম আর কি। তো ওইখানকার অনেক কাহিনী আছে, বলতে অনেক সময় লাগবে আসলে, এগুলো এখন ইগনোর করাই ভালো আর কি। তো বের হয়েছিলেন কবে? কারাগারে নেওয়ার পরে, কারাগার থেকে আসলে স্বাধীনতার পরই বের হওয়া আর কি। 6 তারিখ, 6 জুলাই। কেন্দ্রীয় কারাগারে ছিলেন? মেঘনায়। ওটা আসলে এই যে বিজয়ের উচ্ছ্বাসটা সেটা মিস করেছি আর কি আমরা, যে একদম। কিন্তু বিজয়ের ভিতটা আপনারা গড়ে দিয়েছেন যারা আসলে বিভিন্ন পর্যায়ে আন্দোলনে ছিলেন। আমি একটু নূর ভাই জানতে চাই যে পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে প্রধান সমন্বয়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এই দায়িত্ব থেকে আপনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, এবং এরপরে আবার হয়তো আপনাকে ব্যাক করানো হয়েছিল বা আপনি নিজেই ব্যাক করেছিলেন, আবারও আপনি এখান থেকে পদত্যাগ করেছিলেন। এই মানে ফেরা এবং আসার এই কারণটা কেন ছিল? দেখুন যে এই জুলাই অভ্যুত্থানটা কিন্তু এই যে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার এবং অপরাজনীতি যেটা, সেটার দেখা গেছে একটা ব্যাকফায়ার ছিল। কিন্তু আমরা যে আশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থান যেহেতু হয়েছে, আবার মনে হয় এটা একটা সংস্কার হবে, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা অন্তত পক্ষে এটা করবে।
কিন্তু 5 আগস্টের পরেই শুরু হয়ে গেছে যে সমন্বয়কদের চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় দখলদারিত্ব। 5 আগস্টের পরপরই। হ্যাঁ, এবং বিএনপি সহ যে সমন্বয় রাজনৈতিক দলগুলো আছে তারা দখলদারিত্ব, এবং কে পারে গণিমতের মালের মতো আওয়ামী লীগের মালগুলো কে কারাকে দখল করবে প্রতিযোগিতা লেগে গেছে। আসলে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের এগুলো দেখে নিজেকে কলঙ্কিত করতে চাইনি যে আমিও সমন্বয়ক। এই কারণে প্রথমে পদত্যাগ করা। মনে আছে পদত্যাগ করেছিলাম 15 আগস্ট, এবং আবার ফিরে আসা হচ্ছে 17 আগস্টে। 2 দিনের মাথায়। হ্যাঁ, 2 দিনের মাথায় 17 আগস্ট আমাকে তারা হচ্ছে সমন্বয়ক, ভুয়া সমন্বয়ক নিধন কমিটি এবং হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ের সদস্য হিসেবে এরা হাসনাত সার্জিসের পরে আমাকে ওই সিরিয়ালে রাখে। তো ওইটা থেকেও আমি পরবর্তীতে সরে আসি আর কি। কারণ এখন আর যেই বিষয়গুলো আমরা দেখেছিলাম আর কি ওই সময়টাই যে বিষয়গুলো দেখেছিলাম ওগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানে জীবনের বিনিময়ে এই স্বাধীনতা নিয়ে আসলাম, এই স্বাধীনতার উপরে আবার যারা নেতৃত্ব দিয়েছে বা হচ্ছে নেতৃত্ব দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে, এগুলো আসলে সহ্য করার মতো ছিল না আর কি। পরবর্তীতে আবার যেটা এখনকার জাতীয় ছাত্র শক্তি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা জাতীয় ছাত্র শক্তি, তো ওইটা যখন করা হয় তো তখন একটা আবার ছিল যে হয়তো তারা যেভাবে বলতেছে যে জুলাইয়ের চেতনা, চেতনা শব্দটা না বলি, এটা এত মানে বাজে হয়ে গেছে এখন আওয়ামী লীগের চেতনা চেতনা বলতে বলতে জুলাইয়ের মূলমন্ত্র বলে, জুলাইয়ের মূলমন্ত্রকে ধারণ করে তারা হচ্ছে রাজনীতি করবে এবং এটাকে গণতান্ত্রিক এটা ধারা থাকবে। কিন্তু এটা তো হয়ে গেছে মানে যে ছাত্রশক্তি, যেটা আগে ছাত্রশক্তি ছিল জাহাঙ্গীরনগর আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেই ছাত্রশক্তির অভয়ারণ্য। এবং হচ্ছে এখানে কোনো গণতান্ত্রিক ধারা ছিল না, এবং হচ্ছে এখানে ওরা বলেছিল যে লেজুর ভিত্তি থাকবে না, কিন্তু অথচ হচ্ছে মানে ওদিক দিয়ে মাহফুজ ভাই, নাহিদ ভাই, আসিফ ভাই যা বলতেছে তাই ওরা শুনতেছে। এগুলো তো আমি যে ভিতর থেকেই দেখতেছি। আর হচ্ছে ওই যে জুলাই শহীদ এবং জুলাই আহতদের নিয়ে মানে বলা যায় যে ব্যবসা করতেছে, এইগুলো দেখেই ওখান থেকে সরে আসে আর কি। আর হচ্ছে ওই যে যারা একদম পুরোপুরি ফান্ডিং করেছে আমাদের ভাইদের শহীদ করার, বসুন্ধরা গ্রুপের সাথে একটা সম্পর্ক আমি দেখেছি, এই কারণে আবার এখান থেকে সরে আসা। নূর ভাই, আমি একটু জানতে চাইবো যে আপনি এই যে আপনার একটা অল্প সময়ের মধ্যেই আপনার আন্দোলনের সাথে কখনো সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কখনো কর্মী হিসেবে আন্দোলনে সম্পৃক্ত হওয়া, আবার কখনো নিজেকে গুটিয়ে নেওয়া, এত কিছুর পর আপনি এই সময়ে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যখন হচ্ছে, আপনাকে দেখছি আপনি অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে আপনি লড়ছেন মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র সম্পাদক পদে। আমি জানতে চাই যে আপনি তো প্রধান সমন্বয়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আপনি তো সেই জায়গাতে আপনি চাইলে এখানে ভিপি, জিএস বা এজিএস এমন প্রধান একটি পদে লড়তে পারতেন, আপনি একটা সম্পাদক পদে কেন লড়ছেন? স্বাধীনতার যে একটা স্বাদ, এই স্বাদটা আসলে জুলাই অভ্যুত্থানের পরে আমি বুঝেছি আর কি। আর বিপিজি সিজিএস এর আমি কোনো মানে ওই যে পদলোভী না আর কি। ব্যক্তিগতভাবে আমি নিজের ব্যাপারে নিজের প্রশংসা করছি। আমি কোনো পদলোভী না। আমি দেখে গেছে একদম অপ্রাসঙ্গিক হয়ে গেছিলাম, একদম অপ্রাসঙ্গিক। আমার ইউনিভার্সিটির 18 ব্যাচ পর্যন্ত সবাই আমাকে ভালোভাবে চিনেন, কিন্তু 19 এবং 20 দুইটা ব্যাচ এখন মানে আসছেন বা এখন রান করছে, যারা আমাকে ওইভাবে ক্যাম্পাসে দেখেননি। ক্যাম্পাসের বিভিন্ন অধিকারে ভিতর থেকে যতটুকু করা যায় আর কি, যেহেতু মানে যে প্রধান সমন্বয়ক ছিলাম বা মুভমেন্টের সামনে সারি নেতৃত্বে ছিলাম, তো এই কারণে দেখে গেছে ওই যে ভিতরে যোগাযোগ ছিল আর কি নাহিদ ভাইদের সাথে, আসিফ ভাইদের সাথে। তো বিভিন্ন দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো ওই ভিতরের মেকানিজমটা করেছি, এবং যতটুকু সম্ভব এবং যেখানে যাওয়া লাগে সেখানে গেছি এবং এনে দিয়েছি। এবং গুচ্ছ থেকে বের হওয়ার যে একটা মানে ক্রেডিট নিতে চাই না আর কি, তবে বলার জন্য বলা যে ওইখানে যতটুকু আমার করার পসিবিলিটি ছিল ততটুকু করেছি আমি, ইউজিসি থেকে শুরু করে মানে মন্ত্রণালয় সব জায়গায়। আর সত্যিকার অর্থে অপ্রাসঙ্গিক থাকার কারণেই দুইটা ব্যাচ আমাকে মানে চিনত না আর কি, বা
অনেকে জানলেও এইখানে এই ক্যাম্পাস সম্বন্ধে যারা জানার আগ্রহ ছিল তারা হয়তো আমাকে চেনে, কিন্তু যারা সত্যিকার শুধুমাত্র পড়াশোনায় ব্যস্ত থাকে তারা আমাকে চেনার কোনো কথা না আর কি। আর পদলোভী না হওয়ার কারণে আরেকটা বিষয় হচ্ছে জুলাইকে মানে প্রতিষ্ঠিত করার জন্য এই দুইটা বিষয় আমাকে উদ্বুদ্ধ করছে যে এখানে ইয়ে করার জন্য। আর গণতন্ত্রের স্বাদের কথা তো বললামই। এইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে, আমি তো কথা বলতে পারতাম না, বললাম না যে ফার্স্ট ইয়ারে থাকতেই আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছিল শুধুমাত্র অধিকার চাইতে যাওয়ার কারণে, ওই যে নিবন্ধনের ব্যাপারে। তো এইটা আমি দেখেছি, ফেস করেছি। আর জুলাইকে আসলে ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির যে ব্যাপারটা সেটাকে স্টাবলিশ করা এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অধিকারকে একটা মানে মাত্রায় পৌঁছে দেয় আর কি, সেইটার চিন্তা থেকে মূলত মানে এই পদটাকে আমি বাছাই করছি আর কি। বিপিজি সিজিস আমি কী করবো, আমি একাডেমিশিয়ান হব, কিন্তু যদি আমি এটা প্রতিষ্ঠিত করতে দিয়ে যেতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুস্থতার রাজনীতি এখানে চলমান থাকবে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্যই কাজ করবে, কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করবে না, এটা যদি প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে পারি তাহলেই তো হয়। আমাদের মূল মন্ত্র তো এটাই ছিল জুলাই অভ্যুত্থানের। আপনি যে পদে লড়ছেন, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র, মুক্তিযুদ্ধের যে 3টা মূলনীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই জায়গাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাম্য প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সুবিচার প্রতিষ্ঠায় আপনার বিশেষ কোনো পরিকল্পনা কি আছে? গঠনতন্ত্র অনুযায়ী মানে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র এই সম্পাদক পদের যে গণতন্ত্র অনুযায়ী যে কাজ আছে, আমার ইশতেহারে আমি 10টা মানে কাজ আমি বাছাই করেছি আর কি। কোনো চমকপ্রদ না, যেটা আমি 1 বছরের মধ্যেই করতে পারবো ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি আর কি। সেই 10টা ইশতেহারে আমি রেডি করেছিলাম। সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা সার্কেল গঠন আর কি, যেখানে হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতীয়তাবাদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন ভিত্তিক গবেষণার জন্য একটি সক্রিয় শিক্ষার্থী গবেষণা প্ল্যাটফর্ম হবে এটা। এবং 2 নম্বর যে ইয়াটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক যে আবশ্যিক সচেতনতা কর্মশালা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে বা প্রতি বছর অন্ততপক্ষে 2টা হবে আর কি। এখানে মুক্তিযুদ্ধ সচেতন বলতে আসলে ওই যে চেতনা ব্যবসা না, আমি অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলবো, চেতনা ব্যবসা না যেটা আওয়ামী লীগ বা তার আগের দলগুলো করে গেছে। মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র যে আপনি যেটা বললেন, এই মূল মন্ত্র 3টাকে প্রতিষ্ঠিত করা। এই চেতনা আমি শব্দটা আর বলবোই না, মূল মন্ত্র 3টাকে প্রতিষ্ঠা করা। আমাদের মূল তো এটাই মূল। যদি আমি এক কথাই বলি তাহলে বৈষম্য, এই বৈষম্য দূর করা। দেখেন পাকিস্তানের সাথে আমাদের মানে এই যে যুদ্ধটা, এটা হয়েছে কিন্তু বৈষম্যের জন্যই হয়েছে। আমাদের সব জায়গাতে আমাদের বৈষম্যের শিকার হতে হতো পশ্চিম পাকিস্তানের কাছে। এই কারণেই কিন্তু আমরা যুদ্ধ করেছি। আমরা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার পেতাম না। এই 3টার মূল কি? বৈষম্যই তো। আর এই যে 24শে জুলাই অভ্যুত্থান, এটা বৈষম্যের এগেনস্টেই হয়েছে। তো দিন শেষে এটাকে স্টাবলিশ করা, এটা। এবং 3 নম্বর যেটা বার্ষিক মুক্তিযুদ্ধ গণতন্ত্র উৎসব, এটা উৎসব রাখা আর কি, স্বতন্ত্রভাবে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের উপরে। এবং এখানে বিভিন্ন প্রতিযোগিতা থাকবে, মানে যাতে শিক্ষার্থীরা সচেতন হয় আর কি মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র নিয়ে। আমাদের একটা মহান ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ একটা মহান ইতিহাস, বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য এটা মহান ইতিহাস। কারণ এই মুক্তিযুদ্ধ না হলে কিন্তু আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না কোনোদিন, আমি বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে পারতাম না। তো এই পরিচয়কে যেহেতু আমি ধারণ করছি, অবশ্যই মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমাকে জানতেই হবে, আমাকে সচেতন হতে হবে। কেন আমরা মানে এই স্বাধীন হলাম, কেন আমরা মুক্তিযুদ্ধ করতে হলো, কেন আমাদের করতে হলো মুক্তিযুদ্ধ, এটা আমাদের জানতে হবে। জানার পরেই তো আমি হচ্ছে আসলে ওই যে মূল মন্ত্রটা, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রটা, সেই মূল মন্ত্রকে ধারণ করেই তো সেটা এস্টাবলিশ করতে পারবো পুরো বাংলাদেশে। 4 নম্বর যেটা জুলাই কর্নার, এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট যেটা, এটাতে স্থায়ী সংযোজন হবে জুলাই কর্নার। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আমি আগেও যেটা বলেছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান আছে জুলাইয়ে, এবং সেটা একদম মানে হারাই যাচ্ছে ইতিহাস থেকে। যেমনটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 150 বছরের পুরাতন হলেও এর কোনো ইতিহাস সংরক্ষিত নাই। তো এই ইতিহাস যাতে অন্ততপক্ষে না হারায়, আমাদের হাতের নাগালে এখনও আছে। এটাকে সংরক্ষিত করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা স্থায়ী সংযোজন করবো, জুলাই কর্নার নামে আলাদা একটা পেজ থাকবে। তারপর 5 নম্বর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য কর্নার, যেটা 2য় ক্যাম্পাসে স্থায়ী প্রদর্শনী। এটা ছোট্ট মিউজিয়ামটা, মানে এটা মজার ধারণা আর কি।
যদি আল্লাহ কবুল করেন। আমরা তো অবশ্যই শিক্ষার্থীদের, আমি বলে রাখা ভালো এটা, শিক্ষার্থীদের আবাসন এবং হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস, এই দুইটাকে নিশ্চিত অবশ্যই করতে হবে। এই দুইটার পরে কিন্তু সব এই মানে আমরা যে কোনো পদে হই না কেন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওই দুইটা। যে কোনো পদে হই না কেন, আমার গঠনতন্ত্রের বাইরেও আমার ফার্স্ট প্রায়োরিটি ওই দুইটা। আবাসন সংকট নিরসন করতে হবে, আর হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করতে হবে। তার জন্য হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের সেকেন্ড ফেজের যে কাজ, সেটা অতি দ্রুত সেনাবাহিনীর হাতে আবার হস্তান্তর করতে হবে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজটা দিতে হবে। এইটার পরে দ্বিতীয় ক্যাম্পাসে এখনো পর্যন্ত আমার জানার মতে কোনো কিছু নেই। আমি এটা এস্টাবলিশ করবো যে এটা ছোট্ট মিউজিয়াম টাইপ, যেখানে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 150 বছরের পুরাতন যে ইতিহাস ঐতিহ্য, সেই ইতিহাস ঐতিহ্যকে হচ্ছে বিভিন্ন পেপার কার্ড এবং হচ্ছে তখনকার যারা ছাত্র নেতা ছিলেন এবং শিক্ষকরা ছিলেন, কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের সাক্ষাৎকারগুলো এবং হচ্ছে ওই যতটুকু পাওয়া যায় আর কি, এগুলো নিয়ে ছোট্ট একটা মিউজিয়াম করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা আসে নর্মালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভাবে এটা 20 বছরের একটা ইতিহাস। এটা 20 বছরের ইতিহাস না, এটা একটা 150 বছরের পুরনো ইতিহাস। এটা মানে বঙ্গভঙ্গেরও আগের, মানে বাংলা ভূখণ্ড পৃথকভাবে আসার আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আছে। সুতরাং বাংলাদেশিদের একটা বলা যায় যে মানে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে বীজ, এই বীজ বপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম শুরু থেকেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানগুলো পুরো বাংলাদেশের জন্য আছে। এই ইতিহাসের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন না, তারা কিন্তু জানে না। তারা মানে যখন ফার্স্ট ইয়ারে আমি এসে ভর্তি হয়েছি, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি এটা ভুগতাম, পরিচয়হীনতা ভুগতাম, আলাদা একটা স্বকীয়তাহীনতা ভুগতাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাস্ট এইটা। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখনকার সমসাময়িক যে প্রতিষ্ঠানগুলো হয়েছে সবগুলো কিন্তু সহায়তা করেছে। এবং মানে আমাদের এখন বাংলাদেশের যেটা সুনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকটাই সহযোগিতা করেছে। এই অবদানগুলো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো সময় ধারণ করে রাখতে পারে না আর কি। সেগুলো নিয়ে একটা ছোট্ট মিউজিয়াম টাইপ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আসবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ঘুরতে আসবেন, তারাও যাতে অন্ততপক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা জানতে পারেন আর কি। তো ছোট্ট একটা মিউজিয়াম টাইপ থাকবে। সেখানে অবশ্যই 24শে জুলাই অবদানে যারা নেতৃত্ব দিয়ে দিচ্ছেন তাদের বিষয়টা থাকবে। একদম সবাই দলমত নির্বিশেষে সবাই থাকবেন। জুলাই অবদান একজনের না, বা ছাত্র শিবিরের না শুধু, বা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের না, এখানে দলমত নির্বিশেষে একদম সবার, সাধারণ শিক্ষার্থীদেরও এখানে খুব ভালো একটা ইয়ে আছে, বামদের আছে, ছাত্রদের আছে, ছাত্র শিবিরের আছে। এবং ছাত্রলীগ থেকে পদত্যাগ করা যারা ছিলেন, তারা জুলাই অবদানের শুরু থেকে আমাদের সাথে ছিলেন, তাদেরও অবদান আছে, সবার এখানে থাকবে। তারপরে 6 নাম্বার যেটা প্রামাণ্যচিত্র ডিজিটাল আর্কাইভিং প্রকল্প, এটা কিছুটা ওটার মতোই। এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এই কারণে যে আমরা যতই দিন যাচ্ছে ততই আমরা ডিজিটালাইজড হচ্ছি আর কি। তো দেখা গেছে অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিজিট করার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ভিজিট করবে। এটাই কিন্তু হবে ভবিষ্যতে, এখনো হচ্ছে। এখনো আমি কোথাও গেলে আমি নিজেই ওই জায়গাটা ওয়েবসাইটে আগে ভিজিট করি যে ওইটা কেমন। তো ওয়েবসাইটে এই সবগুলো এটা আর্কাইভিং করবো আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া যে অপ্রকাশিত ইতিহাসগুলো রয়েছে এগুলো এইখানে থাকবে। 7 নাম্বার যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ম্যাপ, যেটা এটা আলাদা একটা, মানে আমি নিজেই ভাবছি আর কি যে এটা যদি করা যায়, আমি জয়ী হই বা না হই, যে এই পদে জয়ী হবেন তাকে আমি পরামর্শ দেবো, ভাই এটা করো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যেটা আন্দোলন ম্যাপ যেটা আমি বলেছিলাম, একটা ম্যাপ থাকবে ওই মিউজিয়ামে বা হচ্ছে যে কোনো জায়গায়, একটা ম্যাপ থাকবে একদম বড় করে। এবং সেই ম্যাপে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যে 150 বছরের ইতিহাসে কোথায় কোথায় মুভমেন্ট করেছে এবং কোথায় কোথায় তারা হচ্ছে জনসমাবেশ করেছে, কে নেতৃত্ব দিয়েছে, ওই জায়গাতে পিন পয়েন্ট করে সেখানে পুরো বিস্তারিত লেখা থাকবে। অনেকটা হচ্ছে বিসিএসে যারা পড়াশোনা করেন তারা মেপে দেখে মানে মুখস্থ করেন, এমন বিষয়টা আছে না, ঠিক এমন থাকবে। এটা কিন্তু শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা তারা জানতে পারবে আর কি। তো এইটা একটা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে 8 নম্বরে যেটা ইতিহাস স্মরণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটা তো আর আমার একার দ্বারা পসিবল না। এটা একটা ভলেন্টিয়ার টিম গঠন করা হবে, যেটা নাম হিস্ট্রি ভলেন্টিয়ার্স অফ জেএনইউ। এই ভলেন্টিয়ার টিমস মূলত এই কাজটা করবে। এতে তাদের দুইটা আসবে, একে হচ্ছে তারা গবেষণা করতে পারবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের উপর, তারা গবেষণা করতে পারবে। আরেকে হচ্ছে তারাও এই ইতিহাসের অংশ হতে পারবে, যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আছে, সেই ইতিহাসকে আমরা সংরক্ষণ করেছি বা সংগ্রহ করেছি, এইটা আর কি। আর 9 নম্বর যেটা আন্দোলন সংগ্রামের স্মৃতি রক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 1905 থেকেই হচ্ছে প্রায় যত বড় বড় মুভমেন্ট হয়েছে বাংলাদেশে সবগুলোতে অবদান রেখেছে, এবং সেই অবদানগুলোকে আমরা ধারণ করার জন্য দ্বিতীয় ক্যাম্পাসে আমরা মানে স্মৃতিস্তম্ভ স্থাপন করবো আর কি, যেটা মানে 1905 এবং হচ্ছে জুলাই অভ্যুত্থান 1952, 69, 71, 90,
এবং হচ্ছে 1905 থেকে যেটা আমাদের শুরু হয়েছে প্রায় প্রত্যেকটাই আমাদের এখানে স্মৃতিতে থাকবে এবং ডকুমেন্টসও থাকবে, কোনোটাই বানোয়াট কোনো কিছু থাকবে না। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে যেটা একদম আলাদা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দ্বিতীয় ক্যাম্পাসের যে ইউনিও ফ্রিডম পিলার এটা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে এবং এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। মানে এটা আসলে স্বপ্ন না, এটা অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটা আমার একদম স্টেটমেন্ট ধরতে পারেন যে এটা স্বপ্ন না। আমি আমার এইখানে যেই প্রস্তাবনাগুলো নেওয়া হয়েছে 10টার মধ্যে প্রায় 10 নম্বরটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির চর্চা, যেটা এটা বলেই ফেলি। ক্যাম্পাসে স্বচ্ছ সহাবস্থানমূলক সহনশীল ছাত্র রাজনীতির জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ এবং হচ্ছে সব ছাত্র রাজনীতি যেগুলো আছে ক্যাম্পাসে রান করছে তাদেরকে এটা দিয়ে দেয়া। গণতন্ত্র লার্নিং সেশন, এটা হচ্ছে ছাত্র রাজনীতি যারা করছেন তাদের জন্য। আর হচ্ছে বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল ও অরাজনৈতিক হয়রানি বিরোধ নীতির একটা প্রস্তাব এটা রাখা হবে আর কি। তো আমি যেটা বলছিলাম এই 10টার মধ্যে কিন্তু প্রায় 5টাই অর্ধেকই হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস রিলেটেড আমাদের, মানে আমাদের যেটা কেরানীগঞ্জে 200 একর জমিতে হচ্ছে পিলার যেটা হচ্ছে মিউজিয়াম, হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু দ্বিতীয় ক্যাম্পাসে। এটা একটা স্বপ্নের মতো, কিন্তু মানে আমি বলবো এটা স্বপ্ন না, এটা আমার একদম ক্লিয়ার স্টেটমেন্ট, এটা অবশ্যই বাস্তব। এবং এটা বাস্তবায়ন করার জন্য মানে যদি হচ্ছে মানে যা করা লাগে এবং যেখানে যাওয়া লাগে, দ্বিতীয় ক্যাম্পাসটা হয়ে যাবে না 1 বছরে দ্বিতীয় ক্যাম্পাস হবে কেন, কিন্তু এই পরিকল্পনা তো আমাদের হাতে নেই। আমার ফার্স্ট আপনার সময়কালে আপনি অন্তত পরিকল্পনাগুলো নিয়ে বা যতটুকু কাজে গিয়ে রাখা যায় সেটা একটা বিষয় হচ্ছে পরিকল্পনা বলতে আমি মানে আমাদের পরিকল্পনা বলতে এটা বলিনি। দ্বিতীয় ক্যাম্পাস যে হচ্ছে মাস্টার প্ল্যান কিন্তু হয়ে গেছে, এই মাস্টার প্ল্যানে কিন্তু এগুলো নেই, এগুলো সংযোজন করা। এবং হচ্ছে ওই যে দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর হাতে দেয়। আপনি দেখবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় 4 বছরের মধ্যে সেনাবাহিনী পুরো ক্যাম্পাস কমপ্লিট করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে চলে আসতে পারছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতদিন হয়ে গেছে, প্রায় 8 বছর হয়ে গেছে, কিছুই হয় নাই। আপনি জানি না মানে ওদিকে গেছেন কিনা কোনো সময়, কিছুই হয় নাই, কিন্তু বালি ভরাট এই টুকু করে চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন কিছুটা হলেও অগ্রগতি দেখছি যে গত 1.5 থেকে 2 মাস যাবৎ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে সেখানে তাদের তত্ত্বাবধানে প্রথম ফেজের কাজ, এবং যথেষ্ট অগ্রগতি হয়েছে। এবং তারা তাদের জন্য দ্বিতীয় ক্যাম্পাসের মাটিতে, যেখানে আমরা মানে বহুদিন যাওয়ার স্বপ্ন দেখছি সেখানে একটা দালান উঠবে বা একটা ঘর উঠবে, তাদের জন্য সেখানে একটা ছোট্ট ক্যাম্প দালান করেছে আর কি। সেটা দেখে মানে খুব ভালো লাগছে যে কাজটা এগিয়ে যাচ্ছে আর কি। তো সেকেন্ড ফেজের কাজটা যদি আমরা তাদেরকে দিতে পারি, খুব দ্রুত তারা এখানে কয়েকটা হল নির্মাণ করতে পারে। একটা বিল্ডিং নির্মাণ করতে 1 বছর লাগে? 1 বছর লাগে না, 1 বছরের মধ্যে তারা পারবে, কয়েকটা বিল্ডিং তারা নির্মাণ করে ফেলতে পারবে। আমাদের আবাসন সমস্যাও কিছুটা হলেও সমাধান হবে সেখানে। আমাদের পুরান ঢাকাতে 2টা হল এখনো হচ্ছে, আমাদের মূল ক্যাম্পাসের পাশে। এই 2টা হল হয়ে গেলে আমাদের আবাসন সমস্যার সমাধান হবে। এই দ্বিতীয় ক্যাম্পাসের স্বপ্নটা এটা আমাদের বাস্তবায়ন করে এবং এইখানে এটা স্টাবলিশ করা হচ্ছে আমার মানে মূল কাজ থাকবে। সেখানের মাধ্যমে মানে এইটার মাধ্যমে আমি মানে বার্তা দিতে যাচ্ছি, আমার মাথা থেকে ওইটা মানে যায় নাই যে আবাসন সমস্যা এবং দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়টা। এটা আপনাদের সমন্বিত একদম প্রয়াসের মধ্যে সর্বাগ্রে থাকবে অবশ্যই দ্বিতীয় ক্যাম্পাস এবং আবাসন। শঙ্কর জনাব নূর নবী, আপনি আপনার শিক্ষার্থীদের জন্য, আপনার শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আপনি যে ইশতেহার আমাদেরকে শোনালেন, আমরাও ইনোভাটক্সের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করছি বা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আপনি নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে আপনি আপনার এই ইশতেহারগুলো বাস্তবায়ন করুন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই পডকাস্টে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে, যিনি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে লড়ছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ নূর নবী। তিনি তার জুলাই আন্দোলনের ইতিহাস আমাদের সামনে বর্ণনা করছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় শুধু, বরং সারা বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে, এবং একই সাথে তিনি কিভাবে আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে এবং মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রে উজ্জীবিত একটি বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে তিনি তার ইশতেহারগুলো আমাদেরকে আজকের এই পডকাস্টে শুনিয়েছেন। আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেল এবং একই সাথে জনাব নূর নবীর জন্য শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।